এই আউটপুট বা ইনপুটের রেশিও সেটাকে আমরা আলফা বলি। বিটা আমরা বলি হচ্ছে সেটাকে যখন কমন এমিটারে থাকে। আর কমন কালেক্টরে হচ্ছে আমরা ওটাকে গামা দিয়ে প্রকাশ করি। তো আমাদের প্রবাহ লাভও বলতে পারো এটাকে বা প্রবাহ বিবর্ধন গুণকও বলতে পারো এটাকে। এটাও প্রবাহ লাভ বলা যায়, এটাকে প্রবাহ বিবর্ধন গুণকও বলা যায়। কিন্তু নরমালি যেটা প্রচলিত সেটা হচ্ছে প্রবাহ লাভ বলতে বিটাই বোঝে, আর প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বলতে বা গুণাঙ্ক বলতে এই আলফাটাকেই বোঝানো হয়। ঠিক আছে? তো তোমাদের হচ্ছে যদি কোনো কিছু বিটা আলফা বলে না দেয় তাইলে এইটা। আর নিয়মটা কি সেটা তো বললামই যে আমাদের কমন বেস সার্কিটে আলফা যেটা সেটাই আসলে প্রবাহ লাভ, সেটাই আসলে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক। আর কমন এমিটরে বিটা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের সিকিউ সলভিং ক্লাস। তো বলে রাখি এখানে কিন্তু যখন পরীক্ষায় প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে দেখবা যে আসলে ছাকা মার্কসের প্রশ্ন আসছে কিনা। যদি আসে তাহলে অ্যান্সার করো। কিন্তু যদি কিছু প্রশ্ন আছে যেগুলা হচ্ছে একটু ডেসক্রিপটিভ অ্যান্সার দিতে হয়, সেগুলা না ধরাই ভালো। মানে ওগুলা ধরলে আসলে ফুল মার্কস এনশিওর করাটা মুশকিল। ৪ এর মধ্যে দেখা যাবে ২-৩ দিয়ে রাখলেও তুমি কিছু বলতে পারবা না। মানে বোর্ড হইলে তো বলতে পারবাই না। কিন্তু হচ্ছে মানে এই যেখানে ছাকা মার্কস আছে সেগুলাই আসলে ১ম এ অ্যাপ্রোচ করা উচিত। তো আমরা সেই টাইপের সিকিউ গুলাই বাছাই করছি যেগুলাতে আসলে ছাকা মার্কস তোলা সম্ভব। আর অন্য যেগুলা আছে ওইগুলা হচ্ছে ওই যে ট্রানজিস্টরের গঠন বর্ণনা করো, এরকম টাইপের জিনিসপত্র। বা এই ক্ষেত্রে ট্রানজিস্টর বানানো সম্ভব কিনা বা কি করলে হবে, এরকম কিছু প্রশ্ন-টশ্ন আছে যেগুলো ডেসক্রিপটিভ অ্যান্সার সেগুলাকে এভয়েড করতে বলব। কারণ দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমাদের ঘর মধ্যে সবগুলা কিন্তু ছাকা মার্কসের প্রশ্নই থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে। তো সেই ক্ষেত্রে ওইগুলো অ্যান্সার করলে ফুল মার্কস তুমি এনশিওর করতে পারতেছো। কিন্তু এইদিকে এসে যদি দেখো যে না ঠিক মতন কষ্ট করছো কিন্তু ফুল মার্কসের মতন অ্যান্সার হয় নাই, তাহলে সেক্ষেত্রে তো আসলে লস প্রজেক্ট। তো এই কারণে আমি যেইগুলা দেখাচ্ছি এগুলা খুব মনোযোগ দিয়ে দেখো, খুব ভালো মতন বুঝো। আর এই টাইপের যেগুলো আসবে এগুলো অ্যান্সার করতে পারো। ওকে। তো আমরা ১ম এ শুরু করছি। দেখো এখানে আমাদেরকে ১ম এ যে প্রশ্নটা বলল যে হচ্ছে কি বলল আমাদেরকে? ১ম এ আমাদেরকে বলছে যে পিএন জাংশনের আইভি লেখচিত্র দেখানো হইছে। আইভি লেখচিত্র দেখানো হইছে। এই দেখো, এদিক বরাবর গেছে একটা আই আর এদিক বরাবর আছে হচ্ছে ভি। ওকে, সো আইভি লেখচিত্র দেখানো হইছে। বলছে এবি অংশে গতীয় রোধ নির্ণয় করো। এই যে এবি যে অংশটা আছে, এই এবি অংশে এবি যে অংশটা আছে এই অংশে গতীয় রোধ কত সেটা নির্ণয় করো। এখন গতীয় রোধ আমরা যেটা সবসময় করি সেটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু কিন্তু ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই। ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই। ঠিক আছে? সো তাহলে দেখো ডেল্টা ভি যেটা সেটা আসলে কত? ডেল্টা ভি যেটা এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত যেইটুকু গ্যাপ সেটা কত? এটা 0.7 মনে হচ্ছে। আর এটা হচ্ছে 1.1। তাহলে 1.1 থেকে না ডেল্টা ভি যেহেতু তার মানে হচ্ছে 1.1 থেকে আমরা হচ্ছে তোমার 0.7 0.7 এইটাকে হচ্ছে বিয়োগ করলাম। আর ডেল্টা আই যেটা সেটা কি? সেটা হচ্ছে দেখো ৩০০ আর এইখানে আছে হচ্ছে ১০০। তাহলে ৩০০ থেকে ১০০ বাদ দিতে হবে। ৩০০ থেকে ১০০ বাদ দিতে হবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ভোল্ট এটা আর এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে চলে আসছে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিয়ে অ্যাম্পিয়ার বানায় ফেললাম। সো তাইলে এখান থেকে যেটা আসে যে হচ্ছে আমাদের উপরে আসছে হলো 0.4 আর নিচে আসছে হচ্ছে ২০০ ইন্টু 10 টু দি পাওয়ার -3। ২০০ ইন্টু 10 টু দি পাওয়ার -3। তো এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারবো। আমি একটু ক্যালকুলেটরটা নেই। হ্যাঁ, ওকে। সো এখানে হিসাব করে যেটা পাওয়া গেল এটা হচ্ছে ২ ওহম। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমাদের ২ ওহম। তো ভালো কথা, এটা হচ্ছে আমাদের গ এর আনসার। এখন পরের যে প্রবলেমটা আছে দেখো বলছে যে কি? লেখচিত্রের ওসিডি এবং ওএবি অংশের তুলনামূলক বিশ্লেষণ। এই যে দেখো, এটাও কিন্তু নাম্বার দিয়ে কিছু না। মানে তুমি কোয়ান্টিফাই করে কিছু করতে পারবে না। এখানে হচ্ছে ওই ডেসক্রিপটিভ আলোচনার মধ্যে যেতে হবে। তাই এটাও এভয়েড করাটা উচিত। তবু একটু জেনে রাখো কি বলছে। যদি একান্ত বিপদে পড়ে যাও আর এরকম প্রশ্ন আসে, তখন যাতে করে একটা ব্যাকআপ দেওয়া যায়। কি বলল? লেখচিত্রের ওসিডি এবং ওএবি অংশের তুলনামূলক বিশ্লেষণ করো। তো দেখো ওসিডি যে অংশটা আছে সেইখানে আমরা দেখো ও থেকে সি পর্যন্ত একটা রিজিয়ন, সি থেকে ডি পর্যন্ত একটা রিজিয়ন। আর ওএবি যেটা ও থেকে এ পর্যন্ত একটা রিজিয়ন, এ থেকে বি পর্যন্ত একটা রিজিয়ন। এখন আমরা বলবো যে ওএবি যে রিজিয়নটা আছে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এ আছে। এটা ফরওয়ার্ড বায়াসিং এ আছে, কিন্তু ও থেকে এ পর্যন্ত যেই আ বিভবটা আমরা দিছি বা এ বিন্দুতে আমরা যে বিভবটা প্রয়োগ করছি, এই বিভবটা যদি দেয়া হয়
তাহলে দেখা যায় ওর ওই যে বিভব প্রাচীর যেটা, সেইটা কেবলমাত্র ওই ওভারকাম করে ওঠে। মানে হচ্ছে ওই যে আমরা যখন জাংশন ডায়োড পড়ছিলাম, তখন মনে আছে না? যে হচ্ছে এখানে একটা বিভব প্রাচীর তৈরি হয়। সো আমরা যখন ব্যাটারি দিয়ে ওই বিভব প্রাচীরের থেকে একটু বেশি পরিমাণ ভোল্টেজ যখন আমরা বাড়ায় দেই, তখনই কিন্তু ওই যে বিভব প্রাচীরটা ভেঙে যায় এবং তখনই স্মুথলি কারেন্ট কিন্তু ফ্লো করতে থাকে। অর্থাৎ তখন অল্প একটু ভোল্টেজ বাড়ালে হিউজ পরিমাণ কারেন্ট তখন বাড়তে থাকে। সো তাহলে এখানে যে বিষয়টা ও থেকে এ পর্যন্ত হচ্ছে ওই বিভব প্রাচীর পর্যন্ত যে বিভবটা সেটা, এবং তারপরে যখন আমরা বিভবটা ওইটার থেকে একটু বাড়ায় দিলাম, মানে ওই দেখো 0.7 এর থেকে একটু বাড়ায় দিলাম, তখন এক্সপোনেনশিয়ালি কিন্তু কারেন্টটা বাড়তে থাকে। এটা কিন্তু ওহমিক রেজিস্ট্যান্স অনুযায়ী হয় না। এটা কিন্তু তখন এই মানে কি বলবো, এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। আচ্ছা, এবং OCD যেটা আছে এটা কিন্তু রিভার্স বায়াসিং এর পজিশনটা দেখাচ্ছে। তো O থেকে C পর্যন্ত যেটা হয়, O থেকে C পর্যন্ত আসলে রিভার্স বায়াসিং এ থাকার কারণে কারেন্ট খুবই অল্প পরিমাণে ফ্লো হতে থাকে। যায় না বললেই চলে। ওই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো হয়। কিন্তু যখন আমরা C এর থেকে আরো একটু রিভার্স ভোল্টেজ যখন বাড়ায় দিলাম, তখন যেটা হলো যে ওদের ওই যে তোমার পুরা ডায়োডটাই আসলে তখন ওই যে জেনার ভোল্টেজের থেকে যদি আমরা বাড়ায় দেই, জেনার ভোল্টেজ থেকে একটু যখন বেশি করে দেই, তখন কি হয়? তখন কিন্তু ওই রিভার্স বায়াসিংটা ভেঙে তখন ওই পুরা কারেন্টটাই কিন্তু ফ্লো হতে থাকে। মানে দেখো রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে কেমন ছিল? যে এইখানে আমাদের কিন্তু এই মাঝখানে একটা বড় গ্যাপের তৈরি হইছিল। এখানে আমাদের ধরো P টাইপ ছিল, এখানে আমাদের N টাইপ ছিল। সো এখান থেকে যখন আমরা এইদিকে হচ্ছে পজিটিভ দিলাম, এদিকে নেগেটিভ দিলাম, তখন কিন্তু এখানে আমাদের একটা ফরওয়ার্ড বায়াস হয়েছিল। কিন্তু যদি এপাশে নেগেটিভ দিই, এপাশে পজিটিভ দেই, তাহলে কি হবে? তাহলে এই প্রাচীরটা আরো বাড়তে থাকে। কিন্তু আমি যদি এই ভোল্টেজটা বাড়াতে থাকি, বাড়াতে একটা সময় যেটা হবে যে এইখানে আসলে ওই অল্প কারেন্ট আর ফ্লো হবে না। তখন একটা হিউজ পরিমাণ কারেন্ট কিন্তু ফ্লো হওয়া শুরু করবে। যেটাকে আমরা ওই যে জেনার বিভব বলে থাকি। আর এখানে যে এই বিন্দুর বিভবটা, এটা হচ্ছে আমাদের ওই যে তোমার নি ভোল্টেজ। ঠিক আছে? নি ভোল্টেজের থেকে বেশি হলে তখন হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালি কারেন্ট বাড়তে থাকে। সো এটা হচ্ছে O থেকে C পর্যন্ত, যেটা এই পর্যন্ত খুব অল্প পরিমাণ কারেন্ট যায়, এবং তারপরে আমরা যদি রিভার্স বায়াসিং এ আরো বিভব বৃদ্ধি করতে থাকি, তখন একটা সময় দেখা যায় যে কারেন্টটা হিউজ পরিমাণে কিন্তু ফ্লো হতে থাকে ওই জেনার বিভবের থেকে অতিক্রম করলে। ওকে, তার পরের প্রবলেম দেখো কি বলছে এখানে, যে বর্তনীর ইনপুট সিগন্যাল 220 ভোল্ট এবং কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। এখন বলল ইনপুট সিগন্যালের শূন্য মান হতে শীর্ষ মানে পৌঁছাতে সময় নির্ণয় করো। এখন দেখো এখানে যেহেতু সব এসি সোর্স, তো এই এসি সোর্সের মধ্যে আমাদের যে তোমার সার্কিটটা হয় মানে যে সিগন্যালটা আসে, এই সিগন্যালটা তো এরকম একটা ওয়েভ সিগন্যাল আসে। তো এখান থেকে কিন্তু দেখো ওয়াই এক্সিস বরাবর আমরা হচ্ছে আ তো আমাদের ভোল্টেজ যেটা, সে ভোল্টেজটাই যে এইটা ম্যাক্সিমাম ভোল্টেজ, এটা হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে? এটা 220 ভোল্ট। এইদিকে আসলে এটা হচ্ছে -220 ভোল্ট। তো আমাদেরকে বলছে যে বিভবটা 0 থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগবে? তো আমাদের দেখো কম্পাঙ্ক বলে দিছে। তো বলো তো কম্পাঙ্ক যখন আমি জানি, তখন কি আমি তার পর্যায়কাল বের করতে পারবো না? অর্থাৎ পুরা একটা চক্র সম্পন্ন হতে কতক্ষণ সময় লাগবে, সেই টাইমটা আমি বের করতে পারবো। তাহলে দেখো টি সমান কিন্তু 1/50, অর্থাৎ 1/50 মানে কত? 1/50 মানে হচ্ছে 0.02, 0.02। তার মানে এইটা হচ্ছে টোটাল যে টাইম ফ্রেমটা, মানে এই পুরা 0.02 সেকেন্ডে এটা কিন্তু পূর্ণ একটা চক্র দেয়, পূর্ণ একটা চক্র দেয়। সো তাহলে এখানে আমরা যখন অর্ধেক করলাম, সেটা কত হচ্ছে? এই টোটাল এটুকু মানে হচ্ছে টোটাল টি, এটুকু মানে হচ্ছে T/2, আর এইটুকু মানে কত? T/4। তাহলে দেখো 0 থেকে ম্যাক্সিমাম মানে পৌঁছাতে তার কিন্তু এই যে T/4 পরিমাণ সময় লাগে। এটাই হচ্ছে গ এর উত্তর। আশা করি বুঝতে পারছো যে আমাদের কম্পাঙ্ক কিন্তু ছিল 50 হার্জ। তাহলে 50 হার্জ মানে হচ্ছে আমরা ওখান থেকে পর্যায়কাল বের করে ফেলতে পারবো যে F = 1/T। সো তাহলে এখান থেকে আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, ওকে, আমি একটু সিঙ্কটা ঠিক করে আসলাম। আশা করি এখন সিঙ্ক ঠিক আছে যা বলতেছি। হ্যাঁ, ওকে। তো তাইলে দেখো, এইখানে আমাদের যেটা বললাম যে, এই যে এসি সোর্স যেটা ছিল বা পর্যাবৃত্ত প্রবাহ যেটা ছিল, সেটার কম্পাঙ্ক ছিল 50 হার্জ। তো যখন 50 হার্জ যেটার কম্পাঙ্ক, তখন কিন্তু আমরা হচ্ছে এই টি যেটা, ক্যাপিটাল টি যেটা, সেই ক্যাপিটাল টিটা হচ্ছে আমরা বের করে ফেললাম। তার মানে পূর্ণ একটা পর্যায় হতে কতক্ষণ সময় লাগে সেটা বের করলাম। তাহলে তার অর্ধেক, তারও অর্ধেক। তাহলে এটাই কিন্তু 0 থেকে ম্যাক্সিমামে পৌঁছাতে যে সময়টা লাগে সেটা বের করলাম। ওকে। এরপরে আমাদেরকে যেটা বলছে, এটা কি? যেটা বলছে সেটা হচ্ছে যে যদি
বর্তনী ডায়োড D2 এবং D4 অনুপস্থিতিতে আউটপুট সিগন্যাল কেমন হবে? আচ্ছা, তো D2 D4 অনুপস্থিত মানে আমরা হচ্ছে এইটা তোমার হলো করে রাখবো। এটা মনে করো নাই। ঠিক আছে? এটা নাই। মানে এই তারটাই হচ্ছে নাই আরকি। আর এইখানেও এই তারটা নাই। ঠিক আছে? এখানেও তারটা নাই। তাহলে দেখো ইনপুট যেটা হবে সেটা তো আমাদের এসি সোর্স থেকে যেরকম আগে আসছিল এরকমই হবে। এই যে, এটা তো আমাদের ইনপুট যেরকম আগে হচ্ছিল সেটা এখন এরকমই হবে। এখন আউটপুটের বেলায় কি হবে দেখো। আউটপুটের বেলায় যখন ধরো একবার এদিক থেকে কারেন্ট ফ্লো হবে, আরেকবার তো এদিক থেকে কারেন্ট ফ্লো হবে। তো আমরা ১ম এ মনে করো এদিক থেকে কারেন্ট ফ্লো করলাম। তাহলে কি হচ্ছে দেখো, এই দিক থেকে কারেন্ট আসবে কিন্তু এইদিকে কোনো রাস্তা নাই। যার ফলে সেটা কিন্তু এদিকেও যেতে পারবে না কারণ এটা রিভার্স বায়াসে আছে। তাহলে ১ম ইয়াতে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, পরের বার দেখি যখন এদিক থেকে কারেন্ট ফ্লো আসবে, তখন এদিক থেকে যখন আসবে এখান থেকে যাওয়ার পরে সেটা দেখো এই ডায়োডের মধ্যে দিয়ে ঢুকবে। তারপরে এই রোধ দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এভাবে করে যেতে তারপর এদিক থেকে গিয়ে তারপরে সেটা এইখানে এসে প্রবেশ করবে। তো তাহলে দেখো আমরা কিন্তু ২ টা সাইকেলের মধ্যে একটা সাইকেলকে পাচ্ছি। ১ম সাইকেলটাকে কিন্তু আমরা পাচ্ছি না। পরের সাইকেলটাকে আমরা পাচ্ছি। অর্থাৎ পরের সাইকেল বলতে এটা হচ্ছে এইটাকে কিন্তু আমরা পাবো। তারপরে আবার এই দেখো পরেরটাকে কিন্তু আমরা আবার পাবো না এবং তার পরেরটাকে আবার আমরা পাবো। সো এইভাবে করে চলতে থাকবে। এইভাবে করে চলতে থাকবে। তার মানে আমরা হচ্ছে এটাকে আসলে হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে চিন্তা করতে পারি যে এটা হলো একটা ওই যে অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন বাংলা যেটা আছে ওইভাবে এটাকে আমরা চিন্তা করতে পারবো। ঠিক আছে? ওকে, এটাও কিন্তু একটু বিশ্লেষণধর্মী বা বর্ণনা টাইপের। সো এই বর্ণনা টাইপের যেগুলো আছে চেষ্টা করে এগুলো এভয়েড করতে। আমাদের সামনে এরকম কিছু প্রবলেম আছে যেগুলো সলিড মার্কস পাওয়া যাবে। তো সেগুলাই আমরা মনোযোগ দিব। এই যে যেমন এটা দেখো কি বলছে কোনো ট্রানজিস্টরের বেইস কারেন্ট বলছে ১০৫ এত। তাহলে চলো আগে লিখে ফেলি। বেইস কারেন্ট মানে কি? আইবি দেওয়া আছে। আচ্ছা, আইবি মানে কত? ১০৫ মাইক্রো অ্যাম্পিয়ার এবং কালেক্টর কারেন্ট দেওয়া আছে, আইসি দেওয়া আছে। সেটা হচ্ছে 2.05 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, বেস কারেন্টের এত পরিবর্তনের ফলে কালেক্টর কারেন্টের প্রবাহ পরিবর্তন হলো এত। সো বেসটা পরিবর্তন করছে টু সাম এক্সটেন্ট, আইসিটাও পরিবর্তন করছে। এখন বলছে আইই এবং আলফা এর মান বের করো। দেখো ভাই, গ নাম্বার প্রশ্নে আমি যদি আসি তাহলে আমাদের আলফা বলতে আমরা কি বুঝি? আলফা মানে হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। তো এখান থেকে আমরা কিন্তু আইসি এর মান দেওয়া আছে 2.05 মিলি অ্যাম্পিয়ার আর আইই যেটা সেটা আমরা এখান থেকে বের করতে পারবো কারণ আমরা তো জানি যে হচ্ছে আইই যেটা এমিটার কারেন্টটা সবচেয়ে বড় হয় এবং সেটা হচ্ছে আইবি এবং আইসি এর যোগফলের সমান। সো তাহলে এখান থেকে আমরা কিন্তু আইবি যেটা আছে সেটাকে লিখতে পারবো এভাবে যে দেখো এখানে কিন্তু আমরা যেটা পাবো কি পাবো? আমরা যেটা পাবো সেটা হচ্ছে আইসি হচ্ছে 2.05 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 3 অ্যাম্পিয়ার 10 টু দি পাওয়ার 3 অ্যাম্পিয়ার আর হচ্ছে সরি 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার যেহেতু মিলি অ্যাম্পিয়ারে আছে আর আইই যেটা সেটা কি আইবি প্লাস আইসি এই দুটা যোগ করে হবে অর্থাৎ ১০৫ মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস আইসি মানে হচ্ছে 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আলফার ভ্যালু কত এটা পেয়ে যাব। তাহলে একটু হিসাব করে দেখছি 2.05 ডিভাইডেড বাই ১০৫ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর হচ্ছে ওকে আচ্ছা একটা কাজ করি ১০৫ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 2.05 এটাকে যদি রাখি আর ওখান থেকে হচ্ছে 2.05 ডিভাইডেড বাই আনসার এটা করলে আসতেছে 0.95 আলফার ভ্যালু আসছে 0.95 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে গ অ্যান্সার হয়ে গেল। ঘ নাম্বারে কি বলছে? বেস এবং কালেক্টর কারেন্টের পরিবর্তনের ফলে বিটা এর মান পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে কিনা? প্রবাহ লাভ যেটা বিটা দেখো এটা হচ্ছে প্রবাহ লাভ বা বিটা। যেহেতু প্রবাহ লাভের কথা বলে নাই বলার দরকার নাই, বিটা দিয়ে করবা, প্রবাহ লাভ না লিখলে অসুবিধা নাই। বিটা সমান সমান আমরা কি জানি? সেটা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। আচ্ছা, তাহলে এখন আমাদের আইসি কত? আইসি হচ্ছে 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। হ্যাঁ, 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই আইবি মানে কত? আইবি হচ্ছে ১০৫ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো এখান থেকে আমরা কিন্তু একটা তোমার পেয়ে যাব বলে
05 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 105 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা আসে হচ্ছে 19.52, আমার যদি হিসাব ভুল না হয়ে থাকে। এখন দেখো পরবর্তীতে, এটা গেল বিটা 1, পরবর্তীতে যদি আমরা হিসাব করি বিটা 2 কত, অর্থাৎ ওই যে পরিবর্তন হয়েছে, তো তাহলে আইসি এর একটা পরিবর্তন আমরা পাইছি। আইসি এর পরিবর্তনটা কত হয়েছে, যে কালেক্টর প্রবাহ পরিবর্তন হয়েছে 0.65, তাই না? তাহলে আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 2.05, তার সাথে হচ্ছে 0.65 অ্যাড হলো, তাহলে এইটা হচ্ছে আমাদের ওই মিলি অ্যাম্পিয়ার। ওকে, এবং ডিভাইডেড বাই আইবি যেটা, আইবি যেটা সেটা কত, সেটা হচ্ছে আমাদের 105 এবং তার সাথে হচ্ছে 2.7 এত মাইক্রো অ্যাম্পিয়ার, এত মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো কত কি হয়, 105 যোগ 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর এদিকে থাকবে 2.05 প্লাস 0.65 ডিভাইডেড বাই আনসার করলে আসে 25 দশমিক সামথিং। হ্যাঁ, আমি কিন্তু মাইক্রোমিলি হিসাব করে তারপর করতেছি, মুখে হয়তো বলছি না, কিন্তু ওই যে 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুলো কাটাকাটি হয়ে যাচ্ছে। 07, ঠিক আছে? তাহলে বিটা হচ্ছে একটা 19 হলো, আর একটা হলো কত, 25.01, 25.01। ওকে, অসাধারণ। তাহলে আমরা এভাবে করে আনসার বের করে ফেলতে পারলাম। সুন্দর। চলো তাহলে পরের প্রবলেমে চলে যাই। কি বলছে, যে উদ্দীপকের বিন্যাসে প্রবাহ বিবর্ধন গুণক কত হবে? প্রবাহ বিবর্ধন গুণক মানে আলফা, আর আলফা মানে কি? আলফা মানে হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। আচ্ছা, আইই, সরি, আইই। আচ্ছা, তো আইসি কত দেওয়া আছে? আইসি কি দেওয়া আছে? কিছুই দেওয়া নাই। তাহলে আইই যেটা, এটা দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আমি লিখলাম, এবং আইসি মানে এখানে হবে আইই থেকে আইবিকে বাদ দিতে হবে। মানে আইসি যদি পেতে চাই তাহলে কিন্তু আইবি থেকে আমাকে আইই যেটা, সরি, আইই থেকে আইবিকে বাদ দিতে হবে, আইই থেকে বাদ দিতে হবে আইবিকে। ওকে, সো আইই মানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস আইবি মানে কত, 25 মাইক্রো অ্যাম্পিয়ার, তো 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, তো এখান থেকে আমরা বের করতে পারবো 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, তো এখান থেকে আসছে 4.975, 4.975 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটা হচ্ছে গেল আইসি। তো এটাই যদি আমরা লিখি 4.975 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 5 10 টু দি পাওয়ার মাইনাস 3, কত আসে এটা, 0.995, আলফার ভ্যালু আসলো 0.995। ওকে, এইবার দেখো, এটাতে গেল আমাদের প্রথম প্রবলেমটা, এটা তো গেল আমাদের প্রথম প্রবলেমটা। ওকে, এটা এখানে থাকলো, এটা হচ্ছে আমাদের ক। আরো একটু কালারটাও নাইস, ওয়াও। এখন দেখো ঘ নাম্বারে যেটা, ঘ নাম্বারে যেটা আসলো সেটা কি, ঘ নাম্বারে যেটা আসলো সেটা কি, দেখো বলছে নিঃসারক বাহুর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে বহির্গামীতে 5 ওয়াট ক্ষমতা পাওয়া যাবে? তাহলে দেখো বহির্গামী মানে কিন্তু আউটপুটের কথা বলছে, যেখানকার আর এল দেওয়া আছে কত, 3000 ওহম, আর এল দেওয়া আছে হচ্ছে 3000 ওহম। আচ্ছা, তাহলে দেখো পি আউটপুট যেটা আছে, পি আউটপুট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কত হবে, আই স্কোয়ার আর এল, বা আই সি স্কোয়ার আর এল বলতে পারি, আইসি স্কোয়ার আর এল। তাইলে আমরা যদি আউটপুটে আসলে 5 ওয়াট চাই, তাহলে আমাদের আইসি এর ভ্যালুটা কত হতে হবে সেটা আমাদের বের করা লাগবে। দেখি কত হয়, আইসি লাগবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 3000, এটা রুট করলে আসছে আইসি এর ভ্যালুটা কত, আইসি সমান সমান আসছে 0.041 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে গেল আমাদের এই পরিমাণ কমন পাওয়া যাবে, কি পাওয়া যাবে, এই পরিমাণ হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার পেতে হলে আমাদের এই পরিমাণ আইসি লাগবে। এখন বলছে যে নিঃসারক বাহুর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে বহির্গামীতে 5 ওয়াট ক্ষমতা পাওয়া যাবে। তাহলে আইসি যদি এত হয়, তাহলে আমাদের আইই কত হতে হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু আলফার ভ্যালু যেহেতু জানি, যে আলফার ভ্যালু কত, আলফা হচ্ছে এই যে আগের প্রশ্নে বের করছি কিন্তু, যে আলফা যেটা সেটা হচ্ছে গিয়ে 0.995 ছিল, তাহলে এত আইসি পেতে গেলে আমাদের আইই কত হতে হবে। তাহলে দেখো আইই মানে আলফা সমান কি ছিল, আলফা সমান সমান তো ছিল আইসি ডিভাইডেড বাই আইই, তাই না? তাহলে আইই যেটা, এটা সমান সমান কি হবে, আইসি ডিভাইডেড বাই আলফা।
তাহলে আইসি মানে হচ্ছে 0.041 আর আলফা হচ্ছে 0.995। সো এখান থেকে আমরা বের করতে পারবো কত হয়। তাহলে অ্যান্সার ডিভাইডেড বাই 0.995 এটা আসে হচ্ছে 0.041। 0.041। আ আ আ আ আ ওকে, 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 ওকে। ঠিক আছে। আমি একটু দেখি হিসাব-নিকাশ সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, পারফেক্ট আছে। সো আইই হচ্ছে এত অ্যাম্পিয়ার হবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এটা মানে কত মিলি অ্যাম্পিয়ার আশা করি বের করতে পারবা। যদি এটাকেই ধরো 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দেই, তাহলে আসছে 41 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? তার মানে 5 মিলি অ্যাম্পিয়ার যেটা সেটা 41 মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তাহলে নিঃসরক বাহুর মধ্য দিয়ে এই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে বহির্গামীতে 5 ওয়াট ক্ষমতা পাওয়া যাবে। সুন্দর। পরের প্রবলেমে যাচ্ছি। কি বলে দেখো উদ্দীপকের ভিত্তিতে প্রবাহ বিবর্ধন গুণক বের করো। অর্থাৎ আলফার ভ্যালু বের করতে বলছে। আলফা মানে কি ছিল? আইসি ডিভাইডেড বাই আইই। আইসি ডিভাইডেড বাই আইই। ওকে। তো আমাদের আইসি কত? আইসি হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার 5 ইনটু 10 টু দি পাওয়ার -3 এবং আইইটা তাহলে আমাকে আগে বের করে নেওয়া লাগবে। আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি। ওকে। তাহলে আইবি কত? আইবি হচ্ছে 20 ইনটু 10 টু দি পাওয়ার -6 প্লাস আইসি মানে হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -3। তো এখান থেকে আমরা বের করতে পারবো আইই এর ভ্যালুটা কত? -6 প্লাস 5 ইনটু 10 টু দি পাওয়ার -3। ওকে, এটা আসে 5.02। 5.02 ইনটু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে? 5.02 ইনটু 10 টু দি পাওয়ার -3। ওকে। তাহলে এটাই যদি আমরা ভাগ দেই 5.02 ইনটু 10 টু দি পাওয়ার -3 তাহলে কত আসে? তাহলে আসে আ 5/5.02 এটা আসছে হলো 0.996। 0.996। ওকে, এরপর কি বলল? উদ্দীপকের তথ্য অনুসারে প্রবাহ লাভ ১০০ পাওয়া সম্ভব কিনা? দেখো এটা হচ্ছে গ এর অ্যান্সার ছিল। আমরা দেখলাম প্রবাহ বিবর্ধন গুণকটা কত হচ্ছে। এখন আসো প্রবাহ আ লাভ যেটা বিটা, সে বিটা সমান কি হবে? বিটা সমান হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। আইসি ডিভাইডেড বাই আইবি। ওকে। সো প্রবাহ লাভ আগে দেখতে হবে কত? যেমন আইসি হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার 5 ইনটু 10 টু দি পাওয়ার -3। আইবি হচ্ছে 20 ইনটু 10 টু দি পাওয়ার -6। তাহলে কত আসে দেখি? 5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -6। ওকে, এটা আসে 250। এটা হচ্ছে বিটা আসে 250। ঠিক আছে? তাহলে আমাদের উদ্দীপকের তথ্য অনুসারে কিন্তু প্রবাহ লাভ হচ্ছে 250 যেটা 100 না। তো এটাই বলতে হবে। তো জাস্ট আমরা কি বলব? যে উদ্দীপকের তথ্য অনুসারে প্রবাহ লাভ 250 পাওয়া সম্ভব। ঠিক আছে? ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। কি বলল? চিত্রে ট্রানজিস্টর ২ টা লক্ষ্য করতে বলছে। চলো লক্ষ্য করি। এখানে বলল উদ্দীপক ১ এর ট্রানজিস্টর নিঃসারক প্রবাহ নির্ণয় করো। খেয়াল করো, এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে আলফা দেওয়া আছে। ওয়াও! আলফা দেওয়া আছে। তার মানে আলফা সমান কি ছিল? আইসি ডিভাইডেড বাই আইই। আচ্ছা, তাহলে আমরা যদি আইই বের করতে চাই তাহলে এটা কত হবে? আইই মানে হচ্ছে আইসি ডিভাইডেড বাই আলফা। ঠিক আছে? আইসি ডিভাইডেড বাই আলফা। তো আইসি যেটা সেটা কত? সেটা হচ্ছে 1.056 ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। ওকে। আর আলফা হচ্ছে 0.96। তাইলে আইই কত হয়? আইই কত হয়? 1.056 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 0.96। এটা আসে হচ্ছে 1.1 মিলি অ্যাম্পিয়ার আসে। ঠিক আছে? 1.1 মিলি অ্যাম্পিয়ার আসে। এটা হচ্ছে নিঃসরক প্রবাহ যেটা সেটা। এরপরে বলল যে বিবর্ধক হিসেবে উদ্দীপকের কোন ট্রানজিস্টরটি বেশি উপযোগী? তাহলে এই ক্ষেত্রে আমরা আলফার ভ্যালুটা দেখব। কারণ এটা কমন বেইস তো। তো কমন বেইজের ক্ষেত্রে আমাদের হচ্ছে আসলে আলফাটাই কিন্তু মূলত আউটপুট আর ইনপুটের রেশিওটাকে ডিনোট করে। তো এইজন্য আমরা হচ্ছে আলফার ভ্যালু ১ম টা যেটা সেটা তো দেওয়াই আছে 0.96। এখন আমাকে দেখতে হবে আলফা 2 কত? আলফা 2 যেটা মানে সেকেন্ড সার্কিটে যেটা সেটা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই হবে। ওকে। সো আইসি কত? আইসি হচ্ছে 1.25 মিলিয়ার লিখলাম না? আর নিচে হচ্ছে 1.356। তাহলে এই ২ টা করলে কত আসে? এটা হিসাব করলে আসে 0.92। 0.92 তার মানে হচ্ছে কি? ১ম যেটা ছিল সেটাই কিন্তু বেশি উপযোগী। অস্থির। ওকে। সো তাইলে আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম যে যেহেতু মানে কি দেখো এটা তো আউটপুট আর এটা তো ইনপুট। তাহলে স্বাভাবিক না? অনেকটা এফিশিয়েন্সির মতো এটা কাজ করছে। যেখানে এফিশিয়েন্সি বেশি সেটাই তো আমার বেশি উপযোগী হবে। ওকে, পরেরটা।
কি বলছে দেখো পরের প্রশ্নে যাই। একজন শিক্ষার্থী কোনো দুর্বল সংকেতকে ৫০০ গুণ বিবর্ধিত করে সবল সংকেতে রূপান্তর করার জন্য নিম্নের বর্তনী ব্যবহার করল। বর্তনীর ইনপুট রোধ দেওয়া আছে। খেয়াল করো এখানে কিন্তু ইনপুট রোধ যেটা এটা কিন্তু তার মানে ইয়ার সাথে বেইজের সাথে এটা মানে বেইজ কারেন্টটা ওইটার মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ? ইনপুট কারেন্ট সেটা হচ্ছে বলে দিছে ইনপুট রোধ কত সেটা বলে দিছে ১০ ওহম। দেখো সার্কিটে কিন্তু দেখাই নাই। বলছে যে দুর্বল সংকেতকে ৫০০ গুণ আবার লিখে দিছে বিভব। আচ্ছা। তো তার মানে আসলে যেটা চাচ্ছে সেটা হলো যে ভি আউট ডিভাইডেড বাই ভি ইন এইটা হচ্ছে আমরা ৫০০ করতে চাই, বুঝছো? আচ্ছা গেল। এখন বলছে বর্তনীর প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বিটা নির্ণয় করো। খেয়াল করো এখানে বলতে পারো যে ভাই আমরা প্রবাহ বিবর্ধন গুণক মানে তো পড়ে আসছি আলফা, তাহলে এখানে বিটা কেন হলো? কারণটা হচ্ছে সবসময় মনে রাখবা যখন আমরা কমন বেস সার্কিটে যাই তখন হচ্ছে যেই আউটপুট বা ইনপুটের রেশিও সেটাকে আমরা আলফা বলি। বিটা আমরা বলি হচ্ছে সেটাকে যখন কমন এমিটারে থাকে। আর কমন কালেক্টরে হচ্ছে আমরা ওটাকে গামা দিয়ে প্রকাশ করি। তো আমাদের প্রবাহ লাভও বলতে পারো এটাকে বা প্রবাহ বিবর্ধন গুণকও বলতে পারো এটাকে। এটাও প্রবাহ লাভ বলা যায়, এটাকে প্রবাহ বিবর্ধন গুণাঙ্কও বলা যায়। কিন্তু নরমালি যেটা প্রচলিত সেটা হচ্ছে প্রবাহ লাভ বলতে বিটাই বোঝে আর প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বলতে বা গুণাঙ্ক বলতে এই আলফাটাকেই বোঝানো হয়। ঠিক আছে? তো তোমাদের হচ্ছে যদি কোনো কিছু বিটা আলফা বলে না দেয় তাইলে এইটা। আর নিয়মটা কি সেটা তো বললামই যে আমাদের কমন বেস সার্কিটে আলফা যেটা সেটাই আসলে প্রবাহ লাভ, সেটাই আসলে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক। আর কমন এমিটরে বিটা যেটা সেটাই হচ্ছে প্রবাহ লাভ, সেটাকেই প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বলা যায়। ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে কি টাইপের সার্কিট আছে সেটার উপরে। ওকে। তো যেহেতু আমাদের এটা কমন এমিটার তাহলে কিন্তু আমাদের এখানে বিটা বের করতে হবে আউটপুট বাই ইনপুট। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বলছি। আশা করি কনফিউশনটা ক্লিয়ার হইছে। ওকে। এবার আসো আমাদেরকে গ নাম্বারে বলছে বিটাটা বের করতে। ওকে। সো বিটা মানে কি ছিল? বিটার সূত্র, আলফার সূত্র এগুলা কিন্তু চেঞ্জ হবে না। যেমন দেখো আইসি বাই আইবি। দেখো এটা কিন্তু আউটপুট, এটা কিন্তু ইনপুট। এটা কোন সার্কিটের জন্য? কমন এমিটারের জন্য। কমন এমিটারের জন্য এটা হচ্ছে আমাদের ইনপুট সার্কিট আর এটা হচ্ছে আমাদের আউটপুট সার্কিট। ঠিক আছে? সুন্দর। তাহলে দেখো আইসি বাই আইবি। ওকে। সো আইসি যেটা সেটা কত দেওয়া আছে? বলা আছে কিছু? আইসি যেটা এটা তো ভাই আমাদের আচ্ছা আইই বলা আছে। ওকে সুন্দর। তাহলে আমরা আইই থেকে আসতে পারবো যে আইই সমান, সমান যেহেতু আইবি প্লাস আইসি। তাহলে এখান থেকে আই কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে আইসি বের করা, রাইট? তাহলে আইই থেকে আমরা বিয়োগ দিব আইবি কে। সুন্দর। তাহলে আইই কত ছিল? ১০ মিলি অ্যাম্পিয়ার ছিল। আর এখান থেকে 10 টু দি পাওয়ার -3 মাইনাস আইবি মানে হচ্ছে 0.2 ইনটু 10 টু দি পাওয়ার -3 অর্থাৎ এটা হচ্ছে 9.8 ইনটু 10 টু দি পাওয়ার -3 বা 9.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি যেটা এটা হচ্ছে 9.8 আর আইবি হচ্ছে 0.2। তাহলে এখান থেকে আমরা বিটার ভ্যালু বের করতে পারবো। 9.8 ডিভাইডেড বাই 0.2 এটা আসছে 49। বিটার ভ্যালুটা আসলো কত? 49 আসলো। সুন্দর। এখন আমাকে যেটা বের করতে হবে সেইটা হচ্ছে যে আমাদের উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থী তার উদ্দেশ্য সফল করতে পারবে কিনা। তার উদ্দেশ্য সফল করতে পারবে কিনা। এটা তো দেখছোই পিডিএফ এর মধ্যে এটাকে এভাবে রাখবো না। পিডিএফ এর মধ্যে এটাকে এখানে রেখে দিব না। আশা করি দেখছো। আমার মাথা দিয়ে ঢেকে গেলেও অসুবিধা নাই। আপাতত এখানে থাকলো। ওকে। এখন দেখো পরে ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে? ঘ নাম্বার প্রশ্নে বলছে যে ভাই যে আমাদের কি বলে শিক্ষার্থী তার উদ্দেশ্য সফল করতে পারবে কিনা। শিক্ষার্থীর টার্গেট ছিল দুর্বল সংকেতকে মানে ভি আউট বাই ভি ইনপুট এটা কিন্তু আমরা এভি বলি। হ্যাঁ? তো মানে আচ্ছা গেল এভি বলি। তো এখানে এভি যেটা সেটা সমান, সমান তো বললাম যে ভি আউট ডিভাইডেড বাই ভি ইন। তো এটা আসলে ৫০০ বানাতে চাই। তো এটা কি আসলে পসিবল কিনা সেটাই আমাদেরকে দেখাতে হবে। এখন ভি আউটপুট মানে এইখানে যে আউটপুট ভোল্টেজটা পাওয়া যাবে সেটা সমান আসলে কত? আইসি ইনটু আরসি। আচ্ছা। আর ভি ইনপুট এখানকার ইনপুটটা কি হবে? ইনপুট সার্কিটে কারেন্ট হচ্ছে আইবি আর ইনপুট লোড যেটা সেটা হচ্ছে ১০। তাহলে আরবি। সো এখান থেকে আমরা হচ্ছে আইসি আরসি যেটা সেটা যদি গুণ দেই, আইসি মানে হচ্ছে এটা কত? 9.8 ইনটু বা 9.8 মিলি ইনটু আরসি কত ছিল? বলে দিছে ১০০। এই দেখো আরসি কিন্তু বলা আছে ১০০। আচ্ছা। ডিভাইডেড বাই আইবি যেটা, আইবি কত ছিল? আইবি কত ছিল? আইবি কত ছিল? আইবি কত ছিল? 0.2 ছিল। 0.2 ছিল। ইনটু হচ্ছে রোধ কত?
রোধ হচ্ছে 10, ইনপুট রোধ ছিল 10, এই যে RB বা এটাই হচ্ছে কিন্তু ইনপুট রোধ যেটা। এখন দেখো 9.8/0.2 এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা এই যে বিটা বলতে পারি না? তাহলে বিটা ইনটু এটা কিন্তু এভাবেও লেখা যায় ROUT/RIN, এভাবেও কিন্তু অনেক সময় তুমি বিভিন্ন জায়গায় লেখা দেখবা। সো তাহলে আমরা যেটা পাবো বিটা মানে হচ্ছে 49 ছিল, ইনটু ROUT মানে হচ্ছে কত? ROUT মানে হচ্ছে 100/10, ওই যে 100/10, তাহলে এখান থেকে আসতেছে 10, তার মানে এটা আসে কত? 490। তাহলে আমরা 500 কিন্তু পাবো না, এখানে হাইয়েস্ট আমরা কত পাচ্ছি? 490 যেটা সেটাই পাচ্ছি। ওকে, ঠিক আছে। সুন্দর, আশা করি বুঝতে পেরেছি। ওকে। ওকে, চলো পরের প্রবলেমে চলে যাই। দেখো কি বলল এখানে? এটা হচ্ছে আস্তে, আস্তে আমরা ওই যে আইসিটির পার্টগুলার মধ্যে ঢুকছি। তো কি বলল? পদার্থবিজ্ঞান বিষয়ে রিমি 105, যেটা এটা 8 আসলে সাবস্ক্রিপ্ট আকারে দেওয়া উচিত ছিল। এটা মানে অক্টালে 105, হ্যাঁ? এটা হচ্ছে হেক্সাডেসিমালে 4F এবং সিমি হচ্ছে বাইনারিতে এত নাম্বার পাইছে। বলছে সিমির প্রাপ্ত নাম্বার ডেসিমালে কনভার্ট করো। সিমি পাইছিল কত? গ নাম্বার দিয়ে প্রথমে শুরু করছি। এগুলো ক্যালকুলেটরে আসলে একবারে করে ফেলা যায়, কিন্তু যেহেতু প্রশ্নেই আসছে এবং বোর্ডে আসছে, তো সেইজন্য তোমাকে আসলে এটা ভেঙে, ভেঙে দেখাতে হবে। আশা করি এগুলো সবাই আইসিটিতে করছো। 100 আর এখানে 1, 1, 1। তো এইটা মানে হচ্ছে কত? আমরা প্রথমেই যে ওই যে স্থানাঙ্ক ব্যবস্থা মনে আছে? যে 2 টু দি পাওয়ার 0 ইনটু 1, তারপর এখান থেকে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইনটু 1, এটা হচ্ছে 3 নাম্বার পজিশন যেহেতু 2 টু দি পাওয়ার 3 ইনটু 1, এখান থেকে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইনটু 0, এখান থেকে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইনটু 0, এখান থেকে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইনটু 1। দাঁড়াও, কোথাও একটা ভুল করছি, 1, 2 বাদ দিয়ে গেছে, এই যে এটা 2 হবে, 3 হবে। আচ্ছা, আশা করি বুঝছো যে কি করতে হবে। আমি একবারে তাহলে এবার লিখছি, দেখো যে আমাদেরকে মূলত যেটা বলছিল গ নাম্বারে, লাইট, আচ্ছা ওকে। তো দেখো গতে আমাদেরকে যেটা বলছিল যে 100 100 আর এটা হচ্ছে 111, ঠিক আছে? এইটা সমান সমান আমরা কি লিখব? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 ইনটু 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইনটু 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2 ইনটু 1 প্লাস 2 টু দি পাওয়ার 3 ইনটু 1। দাঁড়াও, এখানে কয়টা 1 গেল? না, 3টা 1 গেছে। 2 টু দি পাওয়ার 3 ইনটু 0, ওকে। তারপরে আসবে হচ্ছে প্লাস 2 টু দি পাওয়ার 4 ইনটু 0 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইনটু 1। তো একভাবে লিখলেই হলো, কোনো অসুবিধা নেই। আমি যে এই ডান থেকে বামের সিরিয়াল মেনটেন করছি এটা ম্যান্ডেটরি না, তুমি বাম থেকে ডানেও করতে পারো, কোনো অসুবিধা নেই এগুলো, ঠিক আছে? ওকে, সো তাহলে এখান থেকে হিসাব করে আসছে কত? 2 টু দি পাওয়ার 5 মানে কত? মানে 64 নাকি? ও না, সরি, 32। তাহলে এটা হচ্ছে যেমন 32 আসে, প্লাস 2 দুগুণে 4 প্লাস 2 কত আসে? এটা হচ্ছে 38, 38। তো তাহলে এটা হচ্ছে সে পাইছিল কত? 38 পাইছিল। আচ্ছা, দাঁড়াও, 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 একটা মিস হয়ে গেছে। এখানে হচ্ছে এই যে একটা 1 যোগ হবে, খালি একটা 1 যোগ হবে। তাহলে কারণ 4 টা ভ্যালু থাকবে, তো 3টা নাহলে 0, 2টা 0, আর এই যে একটা 2 টু দি পাওয়ার 0 মানে 1, এটার সাথে 1 যোগ হবে। তাহলে কত আসে? 39। তার মানে সে ডেসিমালে হচ্ছে 39 পাইছিল। ওকে, সুন্দর। তো এটা গেল, বুঝলাম। পরের প্রবলেমটা দেখো, বলছে রিমির এবং জিমির মধ্যে কে বেশি নম্বর পেয়েছে? তো আবারও সেই শোনো, এটা কিন্তু আবার ক্যালকুলেটারে মিলাই নিও যে তোমার এটা হইছে কিনা। কারণ ক্যালকুলেশন যেহেতু ছাক্কা মার্কস, একদম এটা করতে পারলেই কিন্তু মার্কস, এগুলো মিস করা উচিত হবে না। আচ্ছা, তো তারপর দেখো রিমির কথা বলি। রিমি হচ্ছে 105, ও হচ্ছে এটা কিসে? এটা অক্টালে। তো এখান থেকে যেটা আসে, আমি যদি উল্টাভাবে লিখি, ধরো 5 টু দি পাওয়ার 0, না সরি, 8 টু দি পাওয়ার 0 ইন্টু 5, 8 টু দি পাওয়ার 0 ইন্টু 5 প্লাস 8 টু দি পাওয়ার 1 ইন্টু 0 প্লাস 8 স্কোয়ার ইন্টু 1, তাহলে কত আসে? এখানে আসে 5, এখানে আসে হচ্ছে 8 8 64, তাহলে এখানে আসে 69। সো এটা হচ্ছে আমাদের ডেসিমালে পাইছে। আচ্ছা, এবার জিমির নাম্বার কত দেখি। এটা হচ্ছে রিমি, জিমির নাম্বার ছিল হচ্ছে 4F, 4F, F মানে কিন্তু 15।
তো তাহলে এখান থেকে আসবে হচ্ছে 4 ইনটু 16 টু দি পাওয়ার 1 প্লাস মানে বাম দিক থেকে তো বেশি, তাই না? তাহলে 15 ইনটু 16 টু দি পাওয়ার 0। তো এখান থেকে কত আসে? 4 লং 64 প্লাস হচ্ছে 15 একে 15। তো তাহলে এখান থেকে আসে হচ্ছে 79। ওকে। সো এটা হচ্ছে আমাদের 10। ওকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো তবে কি করা হলো। রাইট। তো এগুলো অবশ্যই ক্যালকুলেটর একবার কিন্তু মিলায় দেখবা যে হচ্ছে আমাদের আসলে এটার সাথে মিলছে কিনা। ঠিক আছে? এবং আশা করি বুঝছো যেমনটা আমরা ওই যে বাচ্চাকালে স্থানাঙ্ক জ্যামিতি করতাম না? স্থানাঙ্ক জ্যামিতি বলছি, স্থানাঙ্ক অঙ্কগুলো করতাম না? যে ধরো 105 থেকে আমরা কি বলি? এটা হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 0। তার মানে এটা হচ্ছে 5। তারপর এটা মানে হচ্ছে 0 ইনটু 10 সমান সমান 0। 1 মানে হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার 2, 100। তো এইভাবে করে আর কি প্রত্যেকটাই আমরা কিন্তু এভাবে করে কনভার্ট করলাম। যে যখনই আমরা ডেসিমালে কনভার্ট করছি তখনই কিন্তু এই যে কি বলে তোমার 105 এটাকে আমরা প্রত্যেকটাকে ওই যে গুণাঙ্ক দিয়ে তারপরে করলাম। এগুলো পুরো আইসিটির পড়াশোনা, আশা করি পারবা এগুলা। ওকে। পরেরটা কি বলছে দেখো, এখানে সারণী 1 হতে লজিক গেটের কার্যক্রম বর্তনী চিত্রসহ বর্ণনা করো। আচ্ছা, সারণী 1 এবং পরে বলছে সারণী 2 এর গেটটিকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। আচ্ছা, তো প্রথমে আগে দেখো একটু লক্ষ্য করি যে গেটটা আসলে কেমন। দেখো ইনপুট যখন 0 0 তখন হচ্ছে 0, তারপরে যখন 0 1 তখন হচ্ছে 1। ও তার মানে এই যে a প্লাস b তো বলাই আছে, তাহলে এটা কি গেট? অর গেট। এখন লজিক গেটের কার্যক্রমটা বর্তনী চিত্র সহ বর্ণনা করতে বলছে। তাহলে যদি আমি বর্তনী চিত্র আঁকি সেটা কেমন হবে? যে আমাদের সুইচ আছে মনে করো, এটা হচ্ছে এ ইনপুট আর তার সাথে প্যারালালি এটা আছে মনে করো বি আউটপুট। আচ্ছা, এবং এইখানে আমরা হচ্ছে একটা ব্যাটারি লাগাই দিলাম আর এখানে আছে মনে করো আমাদের সে আউটপুট রোধটা। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যদি এইটাকে বলি এ আর এটাকে বলি বি, তাহলে এখানে কিন্তু খেয়াল করো যে যদি দুইটাই 0 থাকে তখনই কেবল আউটপুটে আমরা 0 পাবো। যদি এখানে যেকোনো একটা সুইচ আমি অন করে দেই তাইলে কিন্তু কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো হবে। আর যদি দুইটাই অন হয় তাহলে তো ফ্লো হবেই। তাহলে এটাই কিন্তু অর গেটের কাহিনী, যে আমরা যখন 0 0 করলাম তখন পাচ্ছি 0, তারপর যখন 0 1 করছি তখন আসছে 1, এরপরে 1 0 হলে 1 আসছে, 1 1 হলে 1 আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই প্রপার সার্কিটটা। আচ্ছা, সার্কিটের সাহায্যে গেটটাকে আমরা বিশ্লেষণ করলাম। পরেরটা কি বলছে দেখো, সারণী 2 এর গেটটিকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন দেখো আমরা যখন মৌলিক গেটের কথা আসলে বলি, যে ধরো 2 নাম্বার গেটটার দিকে যদি একটু তাকাও, তাহলে দেখো 0 0 মিলে কিন্তু 0 হয়ে গেছে, 0 1 মিলে কিন্তু আবার 1 হইছে। তার মানে দেখো আবার পরে 1 0 মানে 1 এবং 1 1 মানে 0। তো এইটা আসলে কি নির্দেশ করছে? এইটা নির্দেশ করছে এক্সঅর গেট কিন্তু। দেখো কারণ এই যে 0 0 হলে 0, যেগুলো একই একই যদি ইনপুট হয় তাহলে হচ্ছে 0, আর যদি ডিফারেন্ট ইনপুট হয় তাহলে সেটা হচ্ছে মানে একই হলে 0 আর যদি ডিফারেন্ট ইনপুট হয় তাহলে সেটা হচ্ছে 1। ডিফারেন্ট কিছু ইনপুট হলে এটা হচ্ছে 1। ওকে। তাহলে আমরা হ্যালো, হ্যালো, হ্যালো। তাহলে যদি একই রকম ইনপুট হয় তাহলে কি হচ্ছে? 0 হচ্ছে আউটপুট। আর যদি ডিফারেন্ট হয় তাহলে আউটপুট। তো বলছে গেটটিকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন দেখো যে মৌলিক গেট আসলে কারা, কারা? যেমন অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এইগুলা কিন্তু আমাদের মৌলিক গেট। কারা, কারা? অ্যান্ড, অর, তারপরে নট, হ্যাঁ? এগুলা কিন্তু আমাদের মৌলিক গেট। তো এইখানে আমাদের হচ্ছে দেখাইছিলাম কিন্তু ইয়ার ক্লাসের মধ্যে যে ওয়ান শট ক্লাসের মধ্যে a প্লাস b এরকম যদি থাকে এটার মানে হচ্ছে a বার b প্লাস a b বার, a b বার। ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু এক্সঅর গেটের ডেফিনেশনটা ছিল। তো আমরা যদি এখান থেকে একটা সার্কিট বানাতে চাই যে অ্যান্ড অর নট দিয়ে, তাহলে কিভাবে বানাবো? খেয়াল করো, তার মানে আমাদেরকে এইরকম সমীকরণ বানাতে হবে এই গেটগুলা দিয়ে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু গুণ করা লাগবে, তার মানে দেখো একটা
AND গেট কিন্তু লাগবে। এবং এখান থেকে যদি A কে আমি ইনপুট আকারে দেই, তাহলে শুরুতে মনে করো A টাকে আমি আগে উল্টায় ফেললাম নট দিয়ে, তারপরে এটাকে পাঠালাম এবং এখানে মনে করো আরেকটা, এটা হচ্ছে A এর ইনপুট। আমাকে এটা কি দেখা যাচ্ছে? না, এটা একটু সাইডে যাইতে হবে। ওকে। দেখো, এটা হচ্ছে A এর ইনপুট ছিল এটা, আর এটা হচ্ছে B এর ইনপুট, তাই তো? তাহলে দেখো B টাকে আমরা এভাবে করে দিতে পারি যে B টা সাপোজ এদিক দিয়ে চলে গেল। B টা হচ্ছে সাপোজ এই দিক দিয়ে আমরা পাঠাই দিলাম। আচ্ছা। এখন এখানে যে A টা হলো সেইটাকে আবার আমাদেরকে কিন্তু A টা দিতে হবে, আবার এখান থেকে B প্রাইমটা দিতে হবে। খেয়াল করো আমি কি বানাচ্ছি, একটু ড্র করে নিলে তুমি পুরা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দেখো এখান থেকে আসছিল A, সেটা নট হয়ে গেল A প্রাইম। এখান থেকে যে B টা গেল সেই B টা এখানে পৌঁছালো, এখান থেকে A টা আসলো, এখানে আসলো A, আর এই B টা কিন্তু এখান থেকে B টা কিন্তু এখানে নট হয়ে গেল কত? B প্রাইম। তাহলে এখানে আমি যদি আবার একটা AND গেট দেই, তাহলে কি আসছে দেখো ভাই, এখানে চলে আসবে A প্রাইম B, আর এখানে চলে আসবে A B প্রাইম। সো এই দুইটাকে এখন আমাকে যোগ করতে হবে। তো যোগ করে কি দিয়ে? OR গেট দিয়ে করে। তাহলে এই যে OR গেট দিয়ে আমরা যদি করে ফেলি, তাহলে আসছে A বার B প্লাস A B বার। ঠিক আছে? A বার B প্লাস A B বার। ওকে। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের মেইনলি সমীকরণটা যদি একবার তুমি বুঝো বা এগুলো যদি মুখস্থ থাকে, তাইলে কিন্তু তোমার জন্য এইরকম সার্কিট ড্র করাটা কোনো সমস্যা না। সার্কিট তো না, এগুলো হচ্ছে মৌলিক গেট দিয়ে আমরা XOR গেটটাকে বাস্তবায়ন করলাম। তো দেখো এখানে আবার বলি জিনিসটা, যে আমরা A ইনপুট দিচ্ছি, Bও ইনপুট দিচ্ছি। A B দুইটাই ইনপুট দিচ্ছি। এটাকে একটু টান দিয়ে দিতে পারো, এরকম একটু টান দিয়ে দিতে পারো যে এই A থেকে ইনপুট গেল, এখানে নট হওয়ার পরে এটা A বার হয়ে গেল, এবং এখান থেকে যে এটা আসলো সেটা হচ্ছে এর মধ্যে ঢুকলো। আবার B যেটা, সেই Bটাও কিন্তু এখান থেকে একটা B চলে গেল, এবং এখান থেকে আমাদের হচ্ছে এই নট গেট পার হওয়ার পরে একটা B আসলো, তার মানে এটা B বার। ঠিক আছে? তারপরে এন্ড হয়ে গুণ হয়ে গেল, তারপরে অর করে আমরা যোগ করে ফেললাম। সুন্দর। তো আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, সুন্দর। পরের প্রবলেমে যাচ্ছি। দেখো এটা কি বললো, উদ্দীপকের বর্তনীর সত্যক সারণী লেখো। তাহলে চলো, সত্যক সারণী লিখতে হলে আমাদের সব টাইপের ইনপুটগুলাই লাগবে। সব টাইপের ইনপুটগুলাই লাগবে, যে ABC তিনটাই যেহেতু আছে। তো তাহলে এখান থেকে আমরা দেখি কয়টা হয়। এখানে আমরা একটা A ইনপুট দিব, এখানে আমরা একটা B ইনপুট দিব, এখানে আমরা একটা C ইনপুট দিব। ঠিক আছে? তাহলে এই আর কি। ওকে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। তো কি হতে পারে সে কম্বিনেশনগুলো আগে লিখি। যেমন এটা 0 হতে পারে, 0 হতে পারে, 0 হতে পারে। এটা 1 হতে পারে, এটা 0 হতে পারে, এটা 0 হতে পারে। এটা 0 হতে পারে, এটা 1 হতে পারে, এটা 0 হতে পারে। তারপরে আর কি হতে পারে, যে এটা হলো তোমার ধরো 1 হতে পারে, এটাও 0 হতে পারে, এবং এটাও 0 হতে পারে। আচ্ছা, এবার আসো, এটা 1 হতে পারে, এটা 1 হতে পারে, এটা 0 হতে পারে। তারপরে হচ্ছে এটা 0 হতে পারে, এটা 1 হতে পারে, এটা 1 হতে পারে। আচ্ছা, তারপরে আর কি হতে পারে? ওকে, এবং এইখানে হচ্ছে আরো কয়েকটা দেই। দেখো এখানে এটা 1 হতে পারে, এটা 0 হতে পারে, এটা 1 হতে পারে, এবং ফাইনালি 3টাই 1 হতে পারে। 1 2 3 4 5 6 7 8, টোটাল হচ্ছে 8টা ইনপুট। ওকে, এখন তাহলে দেখো আউটপুট কি হতে পারে। যে আমরা 3টা সুইচ আছে, দেখো যেকোনো একটা চললেই কিন্তু আমাদের বাল্ব জ্বলবে। যেকোনো একটা চললেই বাল্ব জ্বলবে। তার মানে শুধু প্রথমটা 0, বাকি সব কিন্তু 1। কারণ যেকোনো একটা সুইচ যদি 1 থাকে, তাহলে সেটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে, কোনো অসুবিধা নাই। তাহলে এটা একটা কি গেট? এটা কিন্তু একটা OR গেটের মতন আচরণ করছে। কি বলল? উদ্দীপকের বাল্বটিকে সুইচের সমান্তরালে সংযোগ দিলে বর্তনীর লজিক গেটের সমতুল্য বর্তনীতে
বর্তনীটি কোন লজিক গেটের সমতুল্য বর্তনীতে পরিণত হবে? তার মানে দেখো বলছে, এটা তো গেল আমাদের গ এর উত্তর। এটা তো গেল আমাদের গ এর উত্তর। একটু দাঁড়াও, আমাকে এটা দিয়ে যাচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ। এবার দেখো উদ্দীপকের বাল্বটিকে সুইচের সমান্তরাল সংযোগে যদি রাখি, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে ধরো আমরা হলো এখানে রাখলাম, এখানে একটা সুইচ রাখলাম এবং এখানে একটা সুইচ রাখলাম এবং নিচে আমরা হচ্ছে আরেকটা বাল্বকে যুক্ত করে দিলাম। ওকে, নিচে আমরা একটা বাল্বকে যুক্ত করে দিলাম। সুন্দর। তাহলে এ দেখো আমরা এটাকে কিন্তু প্যারালালি কানেক্ট করছি। এইবার বলো তো কাহিনী কি হবে? যেকোনো একটা সুইচ যদি অন করো তাহলে কিন্তু বাল্ব আর জ্বলবে না। কারণ যেহেতু একটা সুইচ অন করলে তখন এটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে। তখন পুরাটাই কিন্তু ওর মধ্যে দিয়ে চলে যাবে। রোধের মধ্যে দিয়ে আর পাস করবেই না। তাহলে একমাত্র তখনই আমরা আউটপুটটা 1 পাবো যখন ৩ টাই খোলা থাকবে। ৩ টাই যখন 0 থাকবে। তাহলে পুরা জিনিসটা আসলে একই রকম থাকবে, জাস্ট উল্টায় যাবে। জাস্ট এটা কি হবে? জাস্ট উল্টায় যাবে। তার মানে এখন আউটপুটটা হয়ে যাবে 0, 0, 0 থাকলে কেবল ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। বাকি সব ক্ষেত্রে কিন্তু এটা 0, 0, 0, 0। তার মানে কি আসলে দেখো তো? এইখানে আমরা যে আউটপুটটা পাইছিলাম সেটা ছিল A প্লাস B প্লাস C। এখন আমাদের আউটপুটটা আসলে কি হয়ে যাচ্ছে? এখন ওই x যেটা ছিল আল্টিমেটলি এটা কি x বার হয়ে গেছে না? x বার হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে আগেরটা ছিল OR গেট, আর OR গেটকে যদি আমরা উল্টায় ফেলতাম তাহলে সেটাকে আমরা কি বলতাম? NOR গেট বলতাম। তাহলে এটা হচ্ছে আমাদের NOR গেটের মতন কিন্তু আচরণ করছে। সুন্দর। একদম সলিড আনসার। এগুলা করলে একদম মার্কস ইনশাল্লাহ কাটতে পারবে না। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। দেখো এবার কি বলল? এখানে বলছে যে আমাদের সত্যক সরণির সাহায্যে y এর মানটা দেখাও। তো আমাদের ২ টা এখানে ইনপুট আছে। দাঁড়াও আমি একটু তাহলে গ্রাফটা এঁকে ফেলি একটা। যে ইনপুটগুলা তো বসাতে হবে। আমি এটা দিলাম 1, এটা একটা, এটা হচ্ছে আরেকটা, হচ্ছে আরেকটা। তো আমি এখানে কি বসাবো? এইখানে আমি হচ্ছে এটা একটা, ওকে দেখো। এটা হচ্ছে আমাদের A আর এটা হচ্ছে আমাদের B। তো এখানে আমি কি বসাতে পারি? 0, 0 বসাতে পারি। আমি এখানে 0, 1 বসাতে পারি। আমি এখানে 1, 0 বসাতে পারি। এখানে আমি 1, 1 বসাতে পারি। এই তো। তাহলে দেখো কি হয়? চলো একটু খেলাধুলা করি। এখানে যদি 1 হয়, মানে এটা যদি A হয়, এটা তো হচ্ছে B। তার মানে এই জায়গাতে আসতেছে হচ্ছে AB, AND গেট বলে। এখানে কি আসবে? এখানে আসবে A প্লাস B, OR গেট বলে। তারপর আবার AND হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে AB ইন্টু A প্লাস B। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি ভেঙেও করতে পারো। ভেঙেও করতে পারো। দেখো, যদি A এর মান 0 হয়, B এর মান 0 হয়, তখন AB কত হবে? দাঁড়াও এটাকে আরেকটু প্রপার ওয়েতে সাজাই। আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে ধরো এখানে আচ্ছা যাই হোক, দেখো এখানে আমি বসাবো হচ্ছে AB এর ভ্যালু, এখানে আমি বসাবো A প্লাস B এর ভ্যালু, আর ওই ডান পাশে থাকবে হচ্ছে আমাদের ২ টার গুণফল। ঠিক আছে? এখানে বসাবো কিসের ভ্যালু? AB করলে কত আসে? আর এখানে বসাবো A প্লাস B করে কত আসে? তাহলে দেখো AB 0, 0 করলে AB কত? 0, এটাও 0, এটাও 0, এটাও 1। আর A প্লাস B মানে এটা 0, এটা 1, এটা 1, এটাও 1। এবার যখন ২ টাকে আমরা গুণ করছি, AB দিয়ে A প্লাস B করছি, তখন কি হবে? তখন হচ্ছে গুণ যেহেতু 0 আর 0 মানে এই ২ টাকে গুণ দাও। 0, এটাও 0, এটাও 0, এটা 1। তাহলে আমরা কিন্তু সত্যক সারণীর মাধ্যমে এখান থেকে দেখালাম যে আমাদের রেজাল্টগুলা কি আসছে। সুন্দর। এখন বলল y এর মানের কোনো পরিবর্তন, আচ্ছা কি বলছে? ২ নাম্বার গেট, এটা কিন্তু গ এর আনসার। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের আনসার। ওকে। পরেরটা দেখো যেটা বলছে যে ২ নাম্বার গেটকে XOR গেট দ্বারা প্রতিস্থাপন করা হলে y এর মানের কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে কিনা? অর্থাৎ ২ নাম্বারে আমি কি বসাবো এখন? XOR গেট বসাবো। ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে যেটা বসবে এটা হয়ে যাবে হচ্ছে এই যে এইরকম একটা সাইন তখন দেখা যাবে। তাই না? তখন হচ্ছে আমরা এই যে এইরকম একটা সাইন দেখতে পাবো। এবং XOR মানে কি? XOR মানে ছিল ওই যে A প্লাস সিম্বল দিয়ে B, এবং এটার মানে ছিল যে A প্রাইম B প্লাস AB প্রাইম। এটাই কিন্তু ছিল।
ঠিক আছে? তো তাহলে এখানে যখন আমরা পরে গুণ দিব, তখন এই গুণফলটা কত আসবে? এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম ইনটু এবি, ইনটু এবি। ঠিক আছে? জোস। তাইলে এবার দেখো, আমরা যদি এখানে তো আর এ প্লাস বি বলে কিছু নাই, এখানে সব XOR গেট হবে। তো XOR গেটে কি ছিল? XOR গেটে কি ছিল? তো দাগাইনি, হ্যাঁ। আচ্ছা, XOR গেট মানে কত? A ক্রস B। মনে আছে? ওই যে যদি 0, 0 থাকতো তাহলে 1 হয়ে যেত XOR এ। আর যদি 0, 1 থাকতো এগুলা 0, এগুলা 0, এগুলা আবার 1 হয়ে যেত। তাই না? যে যদি আমরা কমন কিছু পেতাম, নাকি দাঁড়াও। XOR যেটা, XOR যেটা, এটা ছিল হচ্ছে যদি আমরা 0, 0 মানে আনকমন থাকলে সেগুলা 1 হতো। বা তুমি এখান থেকে ক্যালকুলেশন করেও বের করতে পারো। আমি তো মুখস্থ করার চেষ্টা করতেছিলাম। তুমি ক্যালকুলেশন করতে পারো। যেমন দেখো, যদি A 0 হয়, তাহলে A ক্রস কত? 1। B যদি 0 হয়, তাহলে এটা 0 প্লাস A হচ্ছে 0 ছিল আর B প্রাইম মানে হচ্ছে 1, তাহলে এটা কিন্তু 0ই হবে। তাহলে এটা আসবে 0। ওকে, 0, 0 মানে 0 আসলো। সুন্দর। এরপরে দেখো, A এর মান যদি 0 হয়, তাহলে এটা মানে 1 আর B এর মান 1ই ছিল, প্লাস A মানে হচ্ছে 0 ছিল আর B প্রাইম মানে 0 হয়ে যাবে, তাহলে 1। তার মানে দেখো 0, 1 মানে 1 আসতেছে। তাহলে আর করার দরকার নাই। তাহলে মানে যদি ২ টা অন্যরকম থাকে তাহলে 1 আর একই রকম থাকলে 0। ওকে। এবার ২ টা গুণ করো। তাহলে গুণ করলে 0, 0, 0, 0, ৪ টাই কিন্তু 0 আসছে। ঠিক আছে? তাইলে এটাই হচ্ছে আমাদের y এর পরিবর্তনটা পরিলক্ষিত হলো। এটাই আমাদেরকে জানতে চাইছে যে ২ নাম্বার গেটকে যদি আমরা XOR গেট দিয়ে ২ নাম্বার গেটকে যদি আমরা XOR গেট দিয়ে প্রতিস্থাপন করি তাহলে y এর মানের পরিলক্ষিত মানটা পরিলক্ষিত হবে। অসাধারণ। পরের প্রবলেমে যাচ্ছি। দেখো কি বলল এখানে? বর্তনীতে ব্যবহৃত প্রতিটি ডায়োড অভিন্ন, মানে একই রকম। এদের যেকোনো ২ প্রান্তে 0.6 ভোল্ট, যেকোনো ২ প্রান্তে 0.6 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করায় প্রবাহ এত মিলিঅ্যাম্পিয়ার থেকে এত মিলিঅ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়। আবার বৃষ্টির সাহায্যে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করতে গিয়ে দেখা গেল D4 ডায়োডটা নষ্ট। এখন বলল যে প্রতিটা ডায়োডের গতীয় রোধ নির্ণয় করো। প্রতিটা বর্তনীতে প্রতিটা ডায়োডের গতীয় রোধ। তাহলে দেখো ভাই, গতীয় রোধ মানে কি? V R = ডেল্টা V ডিভাইডেড বাই ডেল্টা I। ওকে। তো ডেল্টা V কত? ডেল্টা V হচ্ছে 0.6 আর ডেল্টা I কত? ১০০, ১৫০, এটা হচ্ছে ৫০ মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 10⁻³ তো এখান থেকে আমরা R এর ভ্যালুটা কিন্তু বের করতে পারবো। 0.6 ডিভাইডেড বাই 50 ডিভাইডেড বাই 10⁻³ এটা আসে হচ্ছে ১২ ওহম। ঠিক আছে? গতীয় রোধ যেটা সেটা আসে ১২ ওহম। এর পরের প্রবলেমটা না ওই যে বিস্তারিত আলোচনা। এই যে বর্তনীতে D4 সংযুক্ত অবস্থায় এসি কে ডিসিতে রূপান্তরিত সম্ভব কিনা? মানে ওই যে D4 যদি ভালো থাকে, সুস্থ থাকে, হ্যাঁ? তাহলে কি আমরা এটাকে আ ইয়াতে রূপান্তরিত করতে পারবো কিনা? এটাই হচ্ছে জিজ্ঞেস করছে। বুঝতে পারছো? যে যদি D4 টা কানেক্টেড থাকে, তাহলে কি আমরা এটাকে এসি কে ডিসি কে রূপান্তরিত করতে পারবো কিনা? ওকে, সো এটা একদম বইয়ের আলোচনা। ওখান থেকেই আলোচনা করতে হবে। মানে ওই যে আমাদের ১ম এ এটাকে পজিটিভ ধরবো, তারপর এটাকে নেগেটিভ ধরবো। এখান থেকে কারেন্ট কোন দিক থেকে কোন ডায়োড দিয়ে যাবে, এগুলা বিস্তারিত আলোচনা কিন্তু। তো এগুলা চেষ্টা করবো এভয়েড করতে এই প্রশ্নগুলা। আচ্ছা, পরেরগুলা যাচ্ছি। একটি দুর্বল সংকেতকে ২৫০ গুণ বিবর্ধিত করার লক্ষ্যে একটি ট্রানজিস্টর বর্তনীতে ইনপুটে ৩৫ ওহম এবং লোডে ৮৫ ওহম রোধ ৮৫ ওহম ব্যবহার করা হলো। বর্তনীটির ভূমিতে ৫০ ওহম প্রয়োগ করলে সংগ্রাহকে ৫০ মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া যায়। ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করে উদ্দীপকের উদ্দেশ্য পূরণ হবে কিনা? এগুলো কিন্তু ভালো প্রশ্ন, সলিড প্রশ্ন, অ্যান্সার করলে ফুল মার্কস। দেখো, তাইলে ট্রানজিস্টরের ইনপুটে অর্থাৎ আর ইন যেটা, সেটা হচ্ছে ৩৫ ওহম বলছে এবং লোডে অর্থাৎ আর আউটপুটে আমরা হচ্ছে ৮৫ ওহম রোধ দিছি। বর্তনীটির ভূমিতে এত প্রয়োগ করলাম। আচ্ছা, ভূমিতে কতখানি প্রয়োগ করছি? ৫০ মাইক্রোঅ্যাম্পিয়ার প্রয়োগ করলাম এবং সংগ্রাহকে তাহলে মানে আইসি যেটা সেটা হচ্ছে ৫০ মিলিঅ্যাম্পিয়ার পাওয়া গেল। এরপর বলল ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক বের করো। অর্থাৎ যেটা প্রবাহ বিবর্ধন গুণক, ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক। এখন দেখো এইখানে তো ভাই উম, 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 আচ্ছা খেয়াল করো, বর্তনীটার ভূমিতে এত প্রয়োগ করলে সংগ্রাহক এত পাওয়া যায়। তার মানে কি? ভূমি মানে বেজ হচ্ছে ইনপুট আকারে আছে আর সংগ্রাহকটা আউটপুট আকারে আছে। তাইলে এটা কি আমাদের কমন এমিটার না?
কারণ কমন এমিটারেই কিন্তু আমরা ওই যে ভূমিতে ইনপুট দেই আর সংগ্রাহকে আউটপুট দেই, তাহলে এটা কমন এমিটার সার্কিট। আচ্ছা, তাহলে প্রবাহ বিবর্ধন গুণক এই যে কমন এমিটারের জন্য সেটা কত? এটা কিন্তু বিটা, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে কি হবে? আইসি ডিভাইডেড বাই আই আইবি, আইবি, ঠিক আছে? তো তাইলে এখান থেকে আমরা বিটার ভ্যালু বের করব। তবে একটা সাজেশন হচ্ছে, সেফ থাকার জন্য তুমি এখানে বিটাও লিখে আসো, আলফাও লিখে আসো। কারণ প্রবাহ বিবর্ধন গুণক এই টার্মটা আসলে আলফা দিয়েই রিপ্রেজেন্ট করা আছে বিভিন্ন বইতে। কিন্তু দেখো আমরা কিন্তু নিজেরা দেখছি, এই যে কোনো একটা প্রবলেমে প্রবাহ বিবর্ধন গুণকের পাশে কিন্তু বিটা লেখা ছিল। বোর্ডের প্রশ্নেই এই দেখো, বরিশাল বোর্ড 2019-এই বলছিল প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক এই যে বিটা দেওয়া ছিল। ঠিক আছে? তো এটাই আসলে বের করা উচিত। ঠিক আছে? কিন্তু ওই যে যেটা বললাম, সেফ থাকার জন্য তুমি আলফার ভ্যালুটাও বের করে আসো না, সমস্যা নাই। আলফাও দেখায় আসো। বিটা তো বের করলামই, তারপর আলফাও দেখায় আসো। যে আলফা হচ্ছে কত হবে? আইসি ডিভাইডেড বাই আইই। কিন্তু আলফা আসলে এখানে চায় নাই, এটা সিওর। তো আইই যেটা সেটা সমান সমান কি হবে? আইবি প্লাস আইসি। ওকে, তো আইবি মানে হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার 10 টু দি পাওয়ার -6 প্লাস আইসি মানে হচ্ছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো এখান থেকে আমরা আইই বের করে আইসি বাই আই করে ফেলতে পারবো। ঠিক আছে? কিন্তু মেইনলি কিন্তু বিটা যেটা ওইটাই চাইছে, প্রবাহ বিবর্ধন গুণক, গুণক। ওকে, ঠিক আছে? যেমন দেখো প্রবাহ বিবর্ধন গুণক। তো প্রবাহটা কিন্তু কারেন্টের ফ্লো, আর বিবর্ধন গুণক এটা ডিপেন্ড করবে কোন সার্কিটে আছে। এই অনুযায়ী আউটপুট বা ইনপুট হবে। তো তাইলে এখানে আউটপুট দেখো, বর্তনীর ভূমিতে এত প্রয়োগ করলে তার মানে এটা ইনপুট আর এটা আউটপুট। বিটা ছাড়া এটা কিছু হবে না। আচ্ছা যাই হোক, তবে আলফাও দেখা এসো পাশ দিয়ে, যাতে অন্তত মার্ক না কাটে। উদ্দীপকের উদ্দেশ্য পূরণ হবে কিনা? তাহলে আমাদেরকে দেখো 250 গুণ যেহেতু বিবর্ধিত করতে হবে, 250 গুণ যেহেতু বিবর্ধিত করতে হবে, তাহলে আমরা এভি যেটা ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন, এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। আচ্ছা, তো ভি আউটপুট সার্কিটে কে আছে? সংগ্রাহক কারেন্টটা আছে এবং আউটপুট সার্কিট আছে 85 ওহম। ইনপুট সার্কিটে কে আছে? আইবি আছে এবং আছে হচ্ছে আমাদের 35 ওহম, 35 ওহম। সো এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে এটা কত হয়। যেমন আইসি মানে হচ্ছে 50 ইন্টু 85 ডিভাইডেড বাই, এটা মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 35। এইটা কত আসে? এটা আসে হচ্ছে 2428, 2428.57। এতখানি হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন হয়, যেটা 250 থেকে বেশি। তাহলে শিক্ষার্থী দুর্বল সংকেতকে বিবর্ধিত করতে সফল হবে, কিন্তু 250 গুণের চেয়েও আসলে অনেক বেশি গুণে এটা বিবর্ধিত হচ্ছে। এটাই বলবা যে বিবর্ধিত করতে সক্ষম হবে, কিন্তু আসলে 250 গুণের থেকে অনেক বেশি গুণে বিবর্ধিত হবে। ঠিক আছে? তো ফাইন, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, ওকে, চলো পরের প্রবলেমে চলে যাই। কি বললো এখানে দেখো, 1 নাম্বার চিত্রে 1 নাম্বার চিত্রে প্রদত্ত ডায়োডের অনুরূপ 4টি ডায়োডকে বর্তনীর ন্যায় যুক্ত করা হলো। যে কোনো একটি ডায়োডের সম্মুখবর্তী ঝোঁক 0.12 ভোল্ট এবং বিভব পরিবর্তনে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটে। D1 এর গতীয় রোধ কত বের করো। তো দেখো গ নাম্বার তো সহজ, D1 এর গতীয় রোধ বের করতে বলছে। তাহলে গতীয় রোধ আর সমান সমান হবে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই। ওকে, ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই। তো তাহলে দেখো ডেল্টা ভি যেটা, সেটা হচ্ছে 0.12 ভোল্ট এবং ডেল্টা আই যেটা সেটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 অ্যাম্পিয়ার। ওকে, তো তাইলে এখান থেকে যেটা আসে 0.12 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -2, এটা আসছে হলো 4 ওহম। এটা আসছে 4 ওহম। ঠিক আছে? তো আশা করি ঠিক আছে। এটা আসে হচ্ছে 4 ওহম। ওকে, পরের প্রবলেমটা দেখো কি বলছে। পরের প্রবলেমটাতে বলল, পরের প্রবলেম, আরে ভাই রে, পরের প্রবলেম ঘতে আমাদেরকে বলছে যে বাল্বটা সবসময় জ্বলতে থাকবে এটা সম্ভব করতে হলে D1 আর D2 এর সংযোগে কেমন পরিবর্তন আনতে হবে। এখন দেখো প্রাইমারি আগে আমরা একটু বুঝি ঝামেলা কি হচ্ছে। এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন যদি এটা পজিটিভ নেগেটিভ হয়, তাহলে এদিক থেকে যখন কারেন্ট যাচ্ছে তখন একদিক থেকে মনে করো গেল, কিন্তু তারপরে এটাও রিভার্স, এটাও রিভার্স, যার ফলে বাল্বের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাবে না, মানে আলটিমেটলি পুরো সার্কিটে কারেন্ট ফ্লোই হবে না।
এরকম তো হবে না যে এখানে এসে কারেন্ট এসে বইসে আছে, এরকম তো হবে না। কারেন্টটাকে দেখবে পুরো রাস্তা ক্লিয়ার কিনা, তারপরে সে যাওয়া শুরু করবে। আবার যদি আমরা বলি যে এই দিক থেকে আসার পরে সে উপরে গিয়ে তারপরে যাবে, এটাও কিন্তু সম্ভব না। এটাও সম্ভব না, এটাও সম্ভব না। কারণ ২ টা রিভার্সে আছে। আবার উল্টা দিকে যদি আসো, তাহলে এদিক দিয়ে যাবে সুন্দর, এদিক দিয়ে কারেন্ট না, মানে এখান থেকে ব্লক। আবার এদিক থেকে আসলেও এদিক থেকে ব্লক। ঠিক আছে? তো সবই রিভার্স। তাহলে এখন আমাদের বলছে যে D1 এবং D2 এর সংযোগে কেমন পরিবর্তন আনলে আমরা বাল্বটা সবসময় জ্বলন্ত অবস্থায় পাবো? তাহলে এখানে আসো D1 টাকে কিই বা করতে পারি? ঘুরাই দিতে পারি বড়জোর। তাইলে ঘুরাই দেই চলো। এটাকে আমরা ঘুরায় দেই। D1 ডায়োডটাকে ঘুরায় দিলাম। D3 যেটা সেটা আগের মতনই থাকলো। আচ্ছা। এবং তারপরে এখানে হচ্ছে আমাদের রোধ এবং এইখানে হচ্ছে D4 যেটা যেমন ছিল সেটা তেমনই থাকুক। আর এইখানে হচ্ছে এটাকে আমরা ঘুরায় দিব। ওকে। তাইলে দেখো এইখানে আসছে যেটা, এবার এটাও আসলে একটু বিশ্লেষণমূলক প্রশ্ন। যদি আর কোনো অপশন না থাকে তখন এভয়েড করবা। আর যদি দেখো যে না আসলে অন্য কোনো অপশন নাই, এটা পাইছি ভালো, তাহলে তুমি হচ্ছে এটা অ্যান্সার করে এসো, নিজের ভাষায় লিখে আসবা, কোনো অসুবিধা নেই। D1 এটা হচ্ছে D2, তবে তার আগে আমি বলব বই থেকে পূর্ণ রেকটিফিকেশনের যে ইয়াটা আছে না, পূর্ণ তরঙ্গ আ আ একমুখীকরণ যে পার্টটা আছে সেটা একটু রিডিং পড়বা, দেখবা যে আসলে ভাষার ব্যবহারটা কেমন। এবং স্যারেরা কিন্তু এই ডেসক্রিপটিভ যখন অ্যান্সার দেখে তখন ওই ভাষার কিওয়ার্ডগুলা তারা খোঁজেন। ওই কিওয়ার্ডগুলা গুরুত্বপূর্ণ। কিওয়ার্ডগুলা ঠিকঠাক মতন লিখবা, তাহলে নাম্বার দিয়ে দিবে। এখন ভাই দেখো, এইখানে যখন আমাদের ইয়া আসবে, কারেন্ট মনে করো এপাশে পজিটিভ, এপাশে নেগেটিভ। এখন এদিক থেকে কারেন্ট যাচ্ছে, যেতে ১ম এ দেখো এদিকে ফরওয়ার্ড বায়াসিং এর মধ্যে ঢুকলো, তারপর এদিক থেকে সুন্দর মতন আবার ব্যাক করে ফেলবে। তো কোনো সমস্যা নাই। এর মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখো নিচ থেকে উপরের দিকে একটা কারেন্ট পেলাম। নিচ থেকে উপরের দিকে একটা কারেন্ট পেলাম। ওকে। এর পরেরটা খেয়াল করো। এর পরেরটা যখন এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ হবে তখন কি হবে? এদিক থেকে কারেন্ট ফ্লো হবে এবং তারপরে এটা এদিকে যাবে এবং তারপরে এখানেও নিচ থেকে উপরের দিকে কারেন্ট গিয়ে এই দেখো সুন্দর একটা রাস্তা কমপ্লিট হয়ে গেল। তাহলে এইখানেও কিন্তু আমরা যেটা দেখলাম যে সুন্দর মতন নিচ থেকে উপরের দিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে বাল্বটা কিন্তু সবসময় জ্বলবে। বাল্বটা সবসময় জ্বলবে যদি আমরা এটাকে এভাবে চেঞ্জ করতে পারি। এখন কথা হচ্ছে যে যদি আমরা এখানে এরকম না এসে যদি একটা উপরের দিকে যেত আরেকটা নিচের দিকে যেত, তাহলেও কিন্তু আমরা বাল্বটাকে সবসময়ই জ্বলতে দেখতাম। কারণ বাল্বের মধ্যে মেইন কথা হচ্ছে কারেন্টের পাস হইতে হবে। চার্জটা ফ্লো হতে হবে বাল্বের মধ্যে দিয়ে। তো সেটা কোনোভাবে ফ্লো হলেই কিন্তু হলো। এখন যদি আমাদের হচ্ছে নিচ থেকে উপরে যাক বা উপর থেকে নিচের দিকে যাক, তো ২ টা ক্ষেত্রেই কিন্তু এটা তখন ওই যে এসি আউটপুট হিসেবে গণ্য হবে। কিন্তু ডিসি আউটপুট হিসেবে আমরা পাচ্ছি, কিন্তু ডিসি যদি এসিও হয় তবুও কিন্তু বাল্বটা জ্বলবে। ঠিক আছে? ওকে। তার পরেরটা চলো আমরা দেখি। তবে এখানে একটু বলে রাখা ভালো যে বাল্বের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে এটা কি আসলে, যেমন ধরো এসি কারেন্ট পাস করে জ্বলবে এরকম যদি বাল্ব হয় তাহলে কোনো অসুবিধা নাই। মানে আমাদের যদি আ এরকম হয় যে সমস্ত বাল্বগুলা ধরো অল্টারনেটিং কারেন্টের জন্যই তৈরি করা হয় বা এসি পাস করবে সেরকম বাল্বই যদি তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো আ মানে কোনো পোলারিটির দরকার হয় না। হ্যাঁ? আ কিন্তু যদি এটা এলইডি বাল্ব টাইপের কিছু হয়, যেমন এলইডির কিন্তু একদম বলে দেওয়াই থাকে যে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। তো সেক্ষেত্রে এলইডি বাল্ব হলে আমাদের প্লাস মাইনাসটা ঠিক মতন বসাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে হবে। কিন্তু যদি আমাদের বাল্বটা এসির জন্যে তৈরি করা থাকে, তাহলে কিন্তু এটা কোনো সমস্যা নাই যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে পাস করছে। আ মানে আমি বলতে চাচ্ছি যদি এটা এরকম হতো যে একটা বাল্ব, ধরো এখানে আমি একটা বাল্ব নিলাম এবং এটা এসির জন্যে বানানো। তাহলে কিন্তু কারেন্ট এদিক থেকে এদিকে পাস করলেও বাল্ব জ্বলবে, আবার এদিক থেকে এদিকে পাস করলেও বাল্ব জ্বলবে। কিন্তু যদি এটা ডিসির জন্যে বানানো হয়, তাহলে কিন্তু যেকোনো একদিকে যখন কারেন্ট ফ্লো হবে তখনই বাল্ব জ্বলবে। অন্যদিকে থেকে কারেন্ট আসলে কিন্তু বাল্ব জ্বলবে না। ঠিক আছে? তো তাহলে এটা খেয়াল রেখো। তো এজন্য ওই রিস্কে না যাওয়াই ভালো। তুমি বলে দিবা হ্যাঁ, বাল্ব জ্বলবে। কারণ একই দিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটা কোনো কনফিউশন এর জায়গাই নেই এখানে আসলে। ওকে। পরেরটা। তবে এইটা যদি কখনো দেখো যে না এসির মতন হয়ে যাচ্ছে, তখন বলে দিবা যে বাল্ব যদি এসির জন্য তৈরি করা থাকে তাহলে বা বাল্বটা যদি অল্টারনেটিভ কারেন্টের সাথে জ্বলার জন্য উপযোগী হয় তাহলে এটা চলবে, আর না হলে জ্বলবে না। কিন্তু এলইডির ক্ষেত্রে কনফার্ম যে এলইডি সবসময়ই যেকোনো একমুখী কারেন্ট ফ্লো হতে হয় এলইডির ক্ষেত্রে। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি।
কি বলল দেখো যে 0.5 ভোল্ট এর একটা সিগন্যালকে বর্ধিত করার জন্য চিত্রে প্রযোজিত ট্রানজিস্টরটি ব্যবহার করা হয়। সিগন্যালটি ইনপুটে যুক্ত করার ফলে পিট প্রবাহের পরিবর্তন হয় 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, বলছে ইনপুট রোধের মান কত? আচ্ছা, তাহলে 0.5 ভোল্ট আমরা এই ভোল্টটাকে বিবর্ধিত করতে চাচ্ছি। তাহলে খেয়াল করো এটা একটা এসি সিগন্যাল এবং এটা কিন্তু ওই যে 0 থেকে মনে করো 0.5 হয়ে গেল। তাহলে আর সমান কি ছিল? ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই। তো ডেল্টা ভি যেটা এটা হচ্ছে 0.5 কিন্তু। হ্যাঁ, 0 থেকে 0.5 হয়ে গেল কারণ এটা চেঞ্জ হচ্ছে সিগন্যালটা। তাহলে ওই সময় পিট প্রবাহের পরিবর্তন হয় 10 মাইক্রো অ্যাম্পিয়ার। 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো এখান থেকে যেটা আসে 0.5 বাই 10 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা আসে হচ্ছে 50,000 বা 50 কিলো ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই ইনপুট রোধের যে মানটা সেইটা। এটা হচ্ছে ইনপুট রোধের মান। এরপর কি বলল? প্রদত্ত ট্রানজিস্টরের সাহায্যে উদ্দীপকে উল্লিখিত সিগন্যালটি বিবর্ধিত করা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দেখো আমরা দেখব বলছে কি যে প্রদত্ত মানে সিগন্যালটা বিবর্ধিত করা যাবে কিনা, মানে ভি ইনপুট হচ্ছে 0.5 যদি হয় তাহলে ভি আউটপুট যেটা সেইটাকে কি আমরা হচ্ছে ওই 0.5 এর থেকে বৃদ্ধি করতে পারবো কিনা, এটাই হচ্ছে মেইনলি জিজ্ঞেস করছে। এখন ভাই খেয়াল করো যে এটা হলো গয়ের অ্যান্সার গেল। ঘতে আসো। ঘতে যেটা বলছে যে আমাদের ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন সেটা মানে কত? ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। আচ্ছা, ভি আউটপুটের জায়গায় আমরা কি লিখতে পারি? ভি আউটপুট মানে হচ্ছে আমাদের হলো আউটপুটের যে কারেন্ট আইসি আর সি বা আর আউট ডিভাইডেড বাই হচ্ছে ভি ইনপুট, এক্ষেত্রে আমাদের আইবি ইনটু হচ্ছে আমাদের আর ইন, তাই তো, আর ইন। এখন দেখো এখানে আলফা দেওয়া আছে। তো আলফা মানে কি? আলফা মানে হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই, এটা দেওয়া আছে। তাহলে আমরা আলফা যেহেতু দেওয়া আছে তাহলে কি বিটার মান বের করে ফেলতে পারবো না? আমরা যেহেতু জানি যে আলফা জানলে বিটা কেমনে বের করে? বিটা সমান হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তো আলফা যেহেতু দেওয়া আছে 0.98, আলফা যেহেতু দেওয়া আছে 0.98, তাহলে আমরা বিটাটা এখান থেকে বের করে ফেলতে পারবো। কারণ দেখো বিটা মানে আইসি বাই আইবি, তাহলে এখানে তো একটা বিটা লাগবে, ইনটু আর আউটপুট ডিভাইডেড বাই আর ইনপুট। এখন দেখো আর আউটপুটে কিন্তু আমাদের যে রোধটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 কিলো ওহম। আর আউটপুটে আমাদের যে রোধটা দেওয়া আছে এটা আছে হচ্ছে 100 কিলো ওহম এবং আর ইনপুটে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 50 কিলো ওহম। তো এখান থেকে আমরা বিটার মানটা বের করবো। ধরো বিটা একটু দেখি কত আসে। 0.98 ডিভাইডেড বাই 0.02, এটা আসে হচ্ছে 49। সো এটা আসছে হলো 49। তো এখান থেকে আসবে 49 ইন্টু 2, তার মানে 98। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন যেটা সেটা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সিগন্যালটাকে বিবর্ধিত করা যাবে। একদম সিম্পল। ভি আউটপুট বাই ভি ইনপুট, আইসি বাই আইবি লাগবে। তো এখানে আমাদের আইসি আইবি কিছু কিন্তু দেওয়া নাই। তাহলে কি করলাম? আলফা থেকে বিটাতে নিয়ে গেলাম। তাহলে বিটাতে নিয়ে যাওয়ার পরে তারপর আর আউটপুট আর ইনপুট আমরা আগেই হিসাব করছি। সো এখান থেকে সুন্দর মতন হিসাব হয়ে গেল। ওকে, সুন্দর। লাস্ট প্রবলেম দেখো। নিচে একটা কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর দেখানো হলো, প্রবাহ বিবর্ধন গুণক কত হবে নির্ণয় করো। আচ্ছা, দেখো তাহলে আবারও সেই আগের ঝামেলা, প্রবাহ বিবর্ধন গুণক। আমাদের কিন্তু আসলে ভাষাগত দিক থেকে এখানে দেখতেই পারতেছো এটা একটা কমন এমিটার সার্কিট। তো সেই ক্ষেত্রে আসলে প্রবাহ বিবর্ধন গুণক যেটা, যে আমরা বইটাই আসলে ফলো করি, চলো বই ফলো করি, এখানে আর পাকনাম করে লাভ নাই। তবে আলফা বিটা দুইটাই দেখাই দিবা, এটাই হচ্ছে আমার সাজেশন। কারণ প্রবাহ বিবর্ধন গুণক, তো প্রবাহ বিবর্ধন হচ্ছে, তার মানে বিবর্ধন মানে কি? আউটপুট বাই ইনপুট। তাহলে এখানে এই ক্ষেত্রে আমাদের আউটপুট কোনটা? কমন এমিটার সার্কিট দেখতে পাচ্ছ এখানে। তাহলে আউটপুট হচ্ছে আইসি আর ইনপুট হচ্ছে আইবি। তাহলে এটাই তো আমাদের বিটা যেটা, এটাই তো আমাদের প্রবাহ বিবর্ধন গুণক হওয়া উচিত। যেটা আমরা কোন বোর্ড যেন ২০১৯ সালে দেখছি। তো ওইটাই ছিল। এখন বইগুলাতে আবার প্রবাহ বিবর্ধন গুণক বলতে যেহেতু অন্য কিছু বুঝাচ্ছে, আলফা বুঝাচ্ছে সবসময়। তো এইজন্য আলফাটাও পাশে বের করে দেওয়াটা আ যায় আরকি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আইসি কত? আইসি হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার এবং আইবি যেটা সেটা কত? আইবি কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে? আচ্ছা, কি দেওয়া আছে? এখানে হচ্ছে আমাদের কিন্তু আ আইসিআরএল দেওয়া আছে, আরইন দেওয়া আছে, ভি ইনপুট দেওয়া আছে। আচ্ছা জোস। তাহলে ভি ইনপুট যেহেতু দেওয়া আছে তাহলে চলো
আমরা আগে একটা কাজ করি, যা দেওয়া আছে সেখান থেকে আগে আসি। ভি ইনপুটটা দেওয়া আছে হচ্ছে 0.02 ভোল্ট। ভি ইনপুট সমান আমরা কি লিখতে পারি? আই বি ইনটু আর ইন। তাহলে দেখো আইবি যেটা সেটা সমান হচ্ছে মানে ভি ইজ ইকুয়ালস টু আইআর। এই যে আর ইনপুট কিন্তু দেওয়া আছে। আর ইনপুট কিন্তু দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের আর ইনপুট 5 ওহম। তাহলে এখান থেকে আইবি যেটা সেটা সমান কি হবে? ভি ইনপুট মানে হচ্ছে 0.02 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে আর ইন যেটা এটা হচ্ছে 5। সো এখান থেকে বের হয়ে যাবে আইবি এর ভ্যালু কত? 0.02 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। 4 মিলি অ্যাম্পিয়ার আসে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আইসি এর মান আমি জানি, আইইও তো বের করে ফেলতে পারবো। আইইও বের করে ফেলতে পারবো। এখান থেকে কিন্তু বিটার মান বের হয়ে যাচ্ছে আসলে। আইসি হচ্ছে 40 আর এটা হচ্ছে 4, তাহলে বিটার মান হচ্ছে 10। আর আলফা কত হচ্ছে? আলফা বের করার জন্য আইই লাগবে। আইই মানে যেহেতু আইবি প্লাস আইসি, এটা সকল সার্কিটের জন্য একই রকম, আইবি প্লাস আইসি। এটা হচ্ছে 4 আর আইসি হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে 44। সুতরাং আলফার ভ্যালু কত আসছে? আলফার ভ্যালু আসছে হচ্ছে আইই ডিভাইডেড বাই আইসি ডিভাইডেড বাই আইই। আইসি ডিভাইডেড বাই আইই। ঠিক আছে? সো আইসি মানে কত? আইসি মানে হচ্ছে 40 এবং আইই মানে হচ্ছে 44। এখান থেকে 40/44 এটা হিসাব করলে আসে 40/44, এটা হিসাব করলে আসে 0.909। 0.909। ওকে। সো এটা গেল আমাদের আলফার ভ্যালু। এরপরে কি বলছে? এরপরে বলল যে ওইটুকু হয়তো দেখতে পারবা না, সমস্যা নাই, পিডিএফ এ তো থাকবেই। এরপরে আমাদেরকে বলছে যে উদ্দীপকের বর্তনী থেকে বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব কিনা ভোল্টেজ গেইন নির্ণয়ের মাধ্যমে গাণিতিকভাবে দেখাও। ক্লিয়ার প্রশ্ন একদম। যে ভাই তুমি এভি বের করে দেখাও যে ভি আউটপুট এবং ভি ইনপুট এটা কি আসলে কি হচ্ছে। তো আমরা এখান থেকে দেখো যেটা আসলে লিখতে পারবো, ভি আউটপুট মানে হচ্ছে আইসি ডিভাই কি বলে আইসি আরসি ডিভাইডেড বাই আইবি আরবি। আরবি মানে হচ্ছে আর ইনপুট আর এটা মানে আর আউটপুট। তো আইসি যেটা সেটা হচ্ছে 40 ছিল, আইবি যেটা সেটা আমরা বের করছি হচ্ছে 4। ওকে। আর আচ্ছা ভালো কথা, ভি ইনপুট যেটা এটা ডিরেক্টলি আসলে লিখে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এই যে আইবি আর ইনপুট, তো এটা কত ছিল? 0.02। সো এখান থেকে 0.02 লিখে দিলে কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, তো লিখে দাও। ভি ইনপুট মানে হচ্ছে যেহেতু দেওয়াই ছিল 0.02, আর আউটপুট মানে হচ্ছে আমাদের 40 ছিল, আর ও রোধ হচ্ছে 2। এই দেখো রোধ হচ্ছে 2, এই যে এটা হচ্ছে 40 ছিল আইসি আর এল। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি 40 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.02, এটা আসে কত? এটা আসতেছে তো ভাই অনেক, তার মতো না। দ্বারা আমি কি মিলিতে হিসাব করে ভুল করছি। -3, এটা আসে 4। এই যে এখানে 40 মিলি অ্যাম্পিয়ার ছিল, এটাকে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। 40 মিলি অ্যাম্পিয়ার ছিল, এটাকে হচ্ছে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে, ইন্টু হচ্ছে 2 ওহম। ঠিক আছে? জোস 0.02 ডিভাইডেড বাই 5, এটা ছিল 4 ইন্টু 10⁻³, ওটাকে আমরা ইয়াতে লিখছিলাম, মিলি অ্যাম্পিয়ারে লিখছিলাম। এত অ্যাম্পিয়ার ছিল। ওকে। তাইলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 4 ইন্টু 10⁻³ ইন্টু 2 ডিভাইডেড বাই 0.02, এটা আসে হচ্ছে 0.4। 40 ইন্টু 10⁻³ ইন্টু 2 ডিভাইডেড বাই 0.02, আসে 4। তার মানে হচ্ছে এটা যেহেতু একের থেকে বড় হচ্ছে, তার মানে ভি আউটপুট অবশ্যই বড়, বিবর্ধিত একটা ইয়া কিন্তু আমরা পাবো। বা এভাবেও লিখতে পারো, ভি আউটপুট যেটা এটা হচ্ছে 4 ইন্টু ভি ইন। তো 4 গুণ হচ্ছে ভোল্টেজটা বিবর্ধিত হয়ে যাবে। অসাধারণ। তো যদি এরকম টাইপের প্রবলেম পাও তাহলে অ্যান্সার করে এসো, ছাকা মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি বিস্তারিত বা বিশ্লেষণমূলক থাকে তাহলে অ্যাভয়েড করো। তো এই হলো আমাদের সিকিউ সলভিং ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।